দর্শক শ্রোতা, দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে বহুদিন পর আপনাদের সামনে সরাসরি লাইভে কথা বলার জন্য আজকে আমার সাথে নিয়ে এসেছি আমাদের বিশেষ অতিথি শায়লা আহমেদ লোপা। তিনি যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী বা উত্তরের সবচেয়ে বড় একটি দেশ পৃথিবীর কানাডাতে অবস্থান করছেন। তিনি বর্তমান সময়ে রাজনীতির যে বিষয়গুলো বাংলাদেশে ঘটে যাচ্ছে তা নিয়ে প্রতিদিন বিশ্লেষণ করছেন, কথা বলছেন, কাজ করছেন। আমি বলবো যে বাংলাদেশকে পুনরুদ্ধার আন্দোলনের সাথে উনি সম্পূর্ণভাবে এই মুহূর্তে যুক্ত। শায়লা আহমেদ লোপা, আপনাকে আমার সাথে আজকের এই অনির্দিষ্ট লাইভে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য কিছু বলেন। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, এবং আপনার দর্শকদেরকে জানাই অশেষ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যারা পরবর্তীতে শুনবেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই স্বল্প পরিসরে বা কিছুক্ষণ আগেই আমি আপনার সাথে কথা বলছিলাম, তখন আপনাকে বললাম যে আমার সাথে আমার দর্শক শ্রোতাদের জন্য যদি আপনি কিছু বলেন। এই আপনি এত দ্রুততম সময়ে আমার সাথে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। বা পৃথিবীর যে নিয়ামক শক্তি, পৃথিবীতে যে সকল শক্তিগুলো পৃথিবীর প্রতিটি দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিষয়গুলো সম্বন্ধে ইনফ্লুয়েন্স রাখে, তার অন্যতম দেশ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের গত যে প্রেসিডেন্ট বা গত সরকার, ডোনাল্ড ট্রাম্প আসার আগের সরকার, প্রেসিডেন্ট বাইডেনের সাথে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি মোহাম্মদ ইউনুস, ওনার অনেকগুলো পরিচয় অর্থাৎ টাইটেল রয়েছে, যেমন উনি ডক্টরেট করেছেন এবং উনি অধ্যাপনাও করেছেন। সেসবগুলো এখন উজ্জ্বল, কারণ এই বিষয়গুলো আর মানুষ নিতে পারছে না, কারণ তার নেতৃত্বে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলছে, হত্যাযজ্ঞ চলছে, এমনকি ৭১-এর সময়ে যে ধরনের অত্যাচার করা হতো মানুষের উপরে এবং জেলখানায় হত্যা, সমস্ত কিছু একসাথে মিলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূসকে এখন আমরা ডক্টর ইউনূস বা অধ্যাপক ইউনূস না বলে ইউনূস বলছি। এই ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তির উৎস কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। আপনাকে প্রথমেই তুলে দিচ্ছি আপনার হাতে, আপনি এই সম্বন্ধে কি জানেন? আপনার সাথে এটা নিয়ে তো আপনার আপনার কাছ থেকে আমি চিঠিটার আহ, পেলাম। এবং ওই চিঠিটা আমার কাছে মনে হয়েছে যে চিঠিটাতে আসলে অনেকগুলো বিষয়কে তুলে আনা হয়েছে, ওনারা অ্যাড্রেস করেছেন। তার মধ্যে প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যে একটি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের কথা বলেছেন, এবং কোনো রাজনৈতিক দলকে আম, আহ, নিবন্ধন বাতিল করে বা কোনো রাজনৈতিক দলকে ব্যান করে কোনো একটা নির্বাচন, এরকম নির্বাচন করা উচিত নয়। এবং ওনারা সেই জন্য ওনারা 18 এবং 24-এর নির্বাচনের রেফারেন্স হিসেবে এনেছেন। আমাকে একজন কমেন্ট করছিলেন, আমাকে একজন মেসেজ পাঠিয়েছিলেন চিঠিটা নিয়ে কথা বলতে, চিঠিটা আমাদের পক্ষে কিনা সেটা আপনার কাছ থেকে জানতে চাইতে, যেহেতু ওখানে 24 এবং 18 নির্বাচনটা নিয়ে রেফারেন্স করা হয়েছে। ওই নির্বাচনটা আমাদের পক্ষে, আমাদের যেহেতু ওই নির্বাচনটাও বিতর্কিত ছিল এবং অনেক দেশ এটাকে ক্লিয়ারেন্স দেয়নি, সেজন্য ওনারা মনে করছেন, আওয়ামী লীগের অনেকে যে বা সাধারণ মানুষ, যে নির্বাচনটা আমাদের চিঠিটা আমাদের পক্ষে যায়নি। কিন্তু আমি আপনার কাছ থেকে দস্তগীর ভাই শুনবো, তার আগে আমি এতটুকুন বলতে চাই যে পশ্চিমে বা বিদেশিরা তাদের কিছু ভাষা আছে, তারা কি কথা বলতে চান তারা সেটা স্পষ্ট করে বলেন। যেমন ওনারা বলেছেন যে যেহেতু 18 এবং 24-এর নির্বাচনটা যে কোনো কারণেই হোক, যেহেতু অন্তর্ভুক্তিমূলক ছিল না, সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে পার্টিসিপেট করে নাই, পার্টিসিপেটরি ছিল না অল পার্টি, সেই জন্য সেই নির্বাচনটাকে তারা গ্রহণ করেননি। ঠিক তদ্রূপভাবে এখনো যদি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে
আরেকটা নির্বাচন করা হয়, তাহলে সেই নির্বাচনটাও গ্রহণযোগ্য হবে না। এটা একটা রেফারেন্স হিসেবে 24 এবং 18 নির্বাচনের কথা তুলে আনা হয়েছে। এবং যেটা ওনারা বলেছেন, অনেকটা ফ্ল্যাটলি বলেছেন, সেটা হচ্ছে যে উম, কোনো রাজনৈতিক দল তো অপরাধী হয় না। অপরাধী কোনো ব্যক্তি হতে পারে, কোনো রাজনৈতিক দল নয়। সেটা ওনারা বলতে চেয়েছেন। এইখানে আমরা যদি বলি 18 এবং 24-এর নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। আমাদের কাছে বলার মতো অনেক বিষয় আছে, কিন্তু এই 25-এ এসে ওনারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে। সেই কথাগুলোই এই চিঠিতে রিফ্লেক্ট হয়েছে। কিন্তু তারপরেও আপনি যেহেতু স্টেট ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি যদি একটু দর্শকদের বলেন আরেকবার বুঝিয়ে, যেহেতু এই প্রশ্নটা করেছে আমাকে। দস্তগীর ভাই, আপনি কি আছেন? হ্যাঁ। জি, আমাকে আমাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জি। তাই না? জি। আমি এই চিঠিটা সব আমাদের দর্শক শ্রোতাদের জন্য তুলে ধরলাম ইংলিশে, যেটা অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটা তুলেছেন সেটা নিয়ে আসলে আমাদের মৌলিক আলোচনা, যে এই চিঠিটা নিয়ে প্রত্যেকটি প্যারাগ্রাফ, এমনকি প্রত্যেকটা লাইন, এমনকি টার্মিনোলজি পর্যন্ত আমরা বিশ্লেষণ করা খুব প্রয়োজন। কারণ যে ব্যক্তি আমাদেরকে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে এটা আমাদের পক্ষে যায়নি, আমাদের বলতে প্রথমত বুঝতে হবে আমরা কারা। আমাদের পক্ষে যদি মনে করি যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল, তাহলে আমরা খুবই ভুল করব। এটা আমাদের পক্ষে বলতে বাংলাদেশের পক্ষে কিনা সেটা দেখতে হবে। আর বাংলাদেশ বলতেই আমরা গত 16 মাস ধরে দেখে আসছি, বাংলাদেশের পক্ষে যে রাজনৈতিক শক্তিটা একদমই কোনো মায়া কান্না ছেড়ে দেশকে ভালোবাসেন এবং দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, 71-এ তারা যেরকম মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, সেই রকম বর্তমানে বাংলাদেশের মানুষের দুর্ভোগের জন্য তারা প্রতিদিনই বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। শুধু আভ্যন্তরীণ বাংলাদেশে যেহেতু তাদের কার্যক্রম শুধু অর্ডার করে বন্ধ নয়, তারা মব সৃষ্টি করে বা এমনকি আর্মি, পুলিশ, সমস্ত বাহিনী দিয়ে তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীদেরকে অত্যাচার, হত্যা করা হচ্ছে। এবং 16 মাস ধরে অনেক নেতৃবৃন্দই যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা তাদের দেশের বাড়ি বা তাদের অবস্থানে যেতে পারছেন না। অতএব এই বিষয়টা আমি বলবো যে এটা কার পক্ষে। অতএব সেখানে যদি আমরা যেতে চাই, তাহলে প্রথমে যে কাজটা হবে সেটা আমি সাহেলা আহমেদ লোপা আপনাকে আমি পড়ে শোনাবো এই চিঠির প্রথম অংশটুকু। সেখান থেকে আমরা বিশ্লেষণ করে আমাদের যে প্রশ্ন যিনি করেছেন, যেটা আমাদের পক্ষে কি পক্ষে না, সেটা আমরা খুঁজে বের করব। আমরা বলবো না, আমরা বলতে চেষ্টাও করছি না যে এটা আওয়ামী লীগের জন্য লেখা হয়েছে, আমরা বলতে চেষ্টাও করছি না যে এটা ইউনূসের জন্য লেখা হয়েছে। তবে সার্বিকভাবে আগেই বলে রাখি, যেটা আপনার সাথে আমরা অনলাইনে গিয়ে কথা বলেছিলাম, যে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের পক্ষে এবং বাংলাদেশের আহ, আগামী নির্বাচনে জন্য একটি আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে থাকবে। আমি প্রথমেই বলছি যে তারা লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, যেটাকে আমরা কংগ্রেস বলি, সেখানকার বিদেশ বিষয়ক কমিটি এই চিঠি আজকে 23 তারিখ, 23শে ডিসেম্বর, 2170 রেভার্ন হাউস অফিস বিল্ডিং, সেটা আমাদের যেরকম বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে সংসদ সদস্যদের অফিস থাকে, সেরকম অফিস বিল্ডিং অনেকগুলো আছে। এই বিল্ডিং আমি গত শুক্রবারে গিয়েছিলাম। ওয়াশিংটন ডিসি 20515, তারিখ 23শে ডিসেম্বর 2025। প্রাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ, প্রধান উপদেষ্টার কার্যালয়, তেজগাঁও, ঢাকা 1225, বাংলাদেশ। ওনারা লিখেছেন যে মাননীয় ডক্টর ইউনুস, অথবা প্রিয় ডক্টর ইউনুস, যেভাবেই আমরা ইয়ে করি, এখানে লিখছেন ডিয়ার মিস্টার ইউনুস। তাহলে আমরা এটা ধরে নিই প্রিয় ডক্টর ইউনুস, বাংলাদেশের জাতীয় সংকটের এই মুহূর্তে আপনি নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন, এটি আমরা স্বাগত জানাই। লোপা, আপনি এই সেন্টেন্সকে কি করে দেখেন, এই যে বলাটা? অন্তর্বর্তীকালীন সরকারের একটা, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর দ্য টাইম বিং। সেই সংকটকালে উনি যে এগিয়ে এসছেন, সেই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছে।
আমার কাছে এটাই মনে হয়েছে যে এরকম এগিয়ে একটা। এসেছেন, এগিয়ে এসেছেন, বা ওনাকে ওনাকে এগিয়ে আসার জন্য কেউ কি ওনাকে বলছেন এগিয়ে আসার জন্য? উনি তো একাত্তরে এগিয়ে আসেননি। উনি তো উনি তো বাংলাদেশ। উনি তো একাত্তরে আগায় আসেননি উনি। কোনো ক্রাইসিসের সময় বাংলাদেশের ওনাকে দেখা যায়নি। উনি এগিয়ে চলে এসেছেন এই 25-এ 24-এর 5ই অগস্টের ওনাকে পরে। তো কেউ গান পয়েন্টে বলেনি যে আপনাকে এই দায়িত্ব নিতেই হবে। নিতেই হবে তার মানে কি, কারা কিভাবে উনি আগায় আসলেন? হ্যাঁ, এখানে কে এই ওনাকে বিষয়। আগায় দিলেন? কিন্তু কংগ্রেস বলছে, মানে এই উপকমিটি ওনাকে বললেন যে আপনাকে এই জন্য স্বাগতম জানাচ্ছি যে এই রিস্কি একটা কাজ আপনি হাতে নিলেন, যেটা অনেকেই ইচ্ছা করেই নেয় না রাজনীতিবিদ না হলে। এটাই আমারও মনে হচ্ছে যে এটা একটা ইঙ্গিত যে আপনি যেহেতু, শব্দটা দুইটা বিষয় বলতে পারে, আপনি যেহেতু সাহসিকতা দেখিয়েছেন এই জন্য হয়তো, অথবা ধৃষ্টতা দেখিয়েছেন। এরকম একটি কমপ্লিকেটেড, রাজনীতিবিদরা কেন রাজনীতি করে সেটা রাজনীতিবিদরা নিজেরই জানেন, কারণ তারা কিন্তু উভয় মানে শাখের করাতে থাকেন সবসময়। হ্যাঁ, আচ্ছা, মানে একটা কথা আছে না, রাজনীতি করলে তো একটু জেলে যেতেই হবে, এরকম আর কি এটা এটা ব্যাপারটা। পৃথিবীর সব জায়গায় এটা সব এখানকার মতো দেশে। রাজনীতিবিদ। এখানকার আপনি জানেন যে ডোনেশন নেওয়া রাজনীতিবিদদের জন্য একদম আইনগত সিদ্ধ, কিন্তু সেই ডোনেশন নিয়ে বহু সেনেটর অনেক সময় জেলে চলে যেতে হয়, কারণ তারা সঠিক মানুষের কাছ আমি থেকে সঠিক। একটা হুম, একটু থামাই আপনাকে। বলুন। আমাকে একজন আমার খুব কাছের মানুষ উনি আমাকে মেসেজ করছেন, উনি আওয়ামী লীগের, আমি নাম বলতে চাচ্ছি না। আমাদের আওয়ামী লীগের ইয়েদের একটা মিসকনসেপশন কি আছে, উনি বলতে চাইছেন যে এই চিঠিটা ইউনূসের জন্য ইম্পর্ট্যান্ট, আমাদের জন্য নয়। হ্যাঁ, আমাদের মানে আওয়ামী লীগের জন্য, যেহেতু এই মুহূর্তে নির্বাচন, এবং আমরা চাই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন। কেন আমরা, আমি আপনি, আমরা আওয়ামী লীগ না করেও নিজেদেরকে আওয়ামী লীগে ফেলছি, কারণ আমরা তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি। তো 40-50% লোক যারা একদম আওয়ামী লীগের ভোটার, তাদেরকে বাইরে রাখাটা সমীচীন নয়, তা এটা কোনো নির্বাচন না। তো ওনারা মনে করছেন যে এই চিঠিটা একটা পক্ষ, এই চিঠিটা আওয়ামী লীগের জন্য ফরে না। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? আমার বলার আছে, আপনি কি বলবেন? আমি আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে বলেছি যে এই চিঠিটা আওয়ামী লীগের জন্য লেখা। এটা এটা যারা ভাবেন তারা আশাহত হবেনি। এটাকে বুঝতে হবে। আমি বলছি এটা একটি আন্তর্জাতিক দলিল। এটা একটা আন্তর্জাতিক এমন একটা বিষয় যেখানে উল্লেখ করা হয়েছে। আমরা চিঠিটার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়ে পড়ে এটা কিন্তু ইয়েগুলো করব, বিশ্লেষণ করব। এখানে যেই বিষয়গুলো আপনাকে যিনি বলেছেন, যে বিষয়গুলো ওনার সংশয়, সেটা আমি বুঝতে পেরেছি এবং সেখানে আমরা যাব। হ্যাঁ, এবং হ্যাঁ, ধীরে ধীরে এই বিষয়গুলো ধাপে ধাপে আসে। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা এখন বলে ফেলুন। আমি বলতে চাইছি যে আওয়ামী লীগের জন্য যেটা মানে, ফর এক্সাম্পল, আমি এটা একটা ভিন্ন প্রসঙ্গে আমি আপনাকে বলছি আওয়ামী লীগের আম, বন্ধুদের জন্য, যে আওয়ামী লীগের প্রত্যেকে যার যার মতো ভাববে, সাংগঠনিক ভাবনা তো আছেই। উম, যখন নাকি নুরুল কবিরের কে অ্যাটাক করা হলো, নুরুল কবিরের চুল টেনে ছিঁড়ে ফেলা হলো, বা এরকম খুবই ভাবে আক্রান্ত হলেন মবের দ্বারা, তখন কিন্তু আওয়ামী লীগ আমাদের ফেসবুকে ফ্লাডেড হয়ে গেছিল, আমরাও নিজেরাও তিরস্কার করেছি নুরুল কবিরকে। নুরুল কবিরকে নিয়ে আমার সমালোচনা আছে, প্রচুর সমালোচনা আছে, কিন্তু আমি তার সাথে যে আচরণ করা হয়েছে সেটা আমি XYZ এর জন্য যেভাবে সমালোচনা করি, এই আচরণকে আমি মানি না, আমি ধিক্কার জানাই। নুরুল কবিরের বেলায়ও জানিয়েছি। এইটা যখন আমি ফেসবুকে জানিয়েছি, আমার অনেক আওয়ামী লীগের বন্ধু আমাকে পছন্দ করেনি কথাটা, যে আপনি কেন নুরুল কবিরকে বলছেন যে কারো জন্য এটা করা উচিত নয়, আপনি সব সময় এটা করেন। আজকে শেখ হাসিনাও নিন্দা জানিয়েছে নুরুল কবিরকে অ্যাটাক করার কারণে, শেখ হাসিনাও নিন্দা জানিয়েছেন। খালেদা জিয়ার জন্য আমি বলেছিলাম, আমার সাথে আপনারা জানেন না, আমার পারিবারিক পরিচয় জানেন, সেটার ঊর্ধ্বে উঠেও আমি বলেছি যে উনি একজন এতবারের 3বারের আমি আপনাকে প্রধানমন্ত্রী। একটু স্টপ করি এখানে, জি, শায়লা জি। আহমেদ লোপা। আমি আপনাকে যেভাবে জানিয়েছিনি, আপনাকে একজন সজ্জন মানুষ, এবং আপনি বাংলাদেশ প্রেমী, বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনি আমাদের মতন, আপনি যেটা বলেন আর কি, যে আপনি সাংবাদিক নন, কিন্তু সাংবাদিকের সাংবাদিক আপনি আপনি আমাদের বিশ্লেষণগুলো আবার বিশ্লেষণ করেন। আর কিন্তু আপনার পারিবারিক পরিচয়টুকু যদি একটু আপনার নিজের মুখে আজকে শুনে আসি এই সুযোগে, প্লিজ। আমার পারিবারিক পরিচয় হচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
আমার বাবা 11 নম্বর সেক্টরে কাজ করেছেন, যুদ্ধ করেছেন। তিনি সেই সেক্টরের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। আমার 5 চাচা, নাম নাম আমার আপনার বাবার বলেন। নাম আবু সাইদ আহমেদ খোকন, কিন্তু ওনার কোম্পানির নাম সালাউদ্দিন কোম্পানি, কারণ সেই মুক্তিযুদ্ধের সময় ওনার যে সহযোদ্ধা ছিলেন সালাউদ্দিন, উনি উনি মাইনের ইয়েতে উনি তুলার মতো উড়ে যান, এরকম ভাবে আমার বাবা বলেছিলেন আমাকে, যে আমার চোখের সামনে সালাউদ্দিন তুলার মতো উড়ে গেল। তো নর্মালি কোম্পানিগুলোর নাম হয় ব্যক্তির নামে, যার কোম্পানি থাকে তার নামে, কিন্তু আমার বাবা সালাউদ্দিনের নামে, শহীদ সালাউদ্দিনের নামে এই কোম্পানির নাম রেখেছিলেন। সেই জন্য আপনারা যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে 11 নম্বর সেক্টরে কোম্পানিগুলো দেখেন, তাহলে দেখবেন সালাউদ্দিন কোম্পানি আছে। সালাউদ্দিন ছিলেন একজন অন্ধ আহ, মায়ের একমাত্র সন্তান, মাও নেই বেঁচে। সালাউদ্দিন শহীদও হয়ে গেছেন, কিন্তু কোথাও সালাউদ্দিনকে মনে রাখে নাই। শুধু ওই কোম্পানিটা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বই, মুক্তিবার্তা ওগুলো দেখা হয়, তখন সালাউদ্দিন, শহীদ সালাউদ্দিনকে আমরা মনে করি। এভাবে আমার বাবা চেষ্টা করেছেন সালাউদ্দিনকে রেখে দিতে, শহীদ সালাউদ্দিনকে। আপনার বাবার পারিবারিক আমি বলছি ভাইগণ, আমরা জানি সকলেই মুক্তিযুদ্ধ। আপনি যদি এই বিষয়টা একটু সংক্ষেপে বলেন। আমার 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 মেঝো চাচু, আমার বড় চাচু মুক্তিযুদ্ধে যাননি, কারণ আমার সব চাচারা, বাকি সব চাচারা মুক্তিযুদ্ধে গেছেন। সেই জন্য বড় চাচু, আমাদের যেহেতু অনেক বড় পরিবার ছিল, সেজন্য বড় চাচু মুক্তিযুদ্ধে যাননি। উনি পরিবারের সাথে থেকেছেন, পরিবারের উপর দিয়ে অনেক বিপদ গেছে, সেটা আমি আর না যাই। তো উম, আমার বড় মেঝো চাচু, উনি উনি বীর মুক্তিযোদ্ধা, আবু ইউসুফ খান। উনি হচ্ছেন বীর বিক্রম। উনি নিয়াজির ইয়ের থেকে, আর্মির যে পতাকাটা ছিল, উনি যখন নাকি আত্মসমর্পণের আগে উনি পতাকাটা ওনার ইয়ের থেকে খুলে ফেলেছিলেন, গাড়ি থেকে ছিঁড়ে টেনে ফেলে দিয়েছিলেন, যে এই পতাকা নিয়ে আর তুমি আমাদের ল্যান্ডে চলতে পারবে না। তিনি হচ্ছেন আবু ইউসুফ খান, উনি হচ্ছেন বীর বিক্রম। তারপরে আছে যে চাচা, তিনি আবু তাহের, কর্নেল আবু তাহের। উনি ছিলেন 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, বীর উত্তম। উনি উনি মুক্তিযুদ্ধে উনিও ওনার পা হারিয়েছেন, কিন্তু উনি যুদ্ধ চালিয়ে গেছেন। উনি হচ্ছেন বীর উত্তম। তারপরে ডক্টর আনোয়ার হোসেন, তিনিও একজন মুক্তিযোদ্ধা। তিনিও সম্মুখ যুদ্ধে উনি কর্নেল তাহেরের যত নথিপত্র, যত কাজ, যত লেখালেখি, সমস্ত কাজ কর্নেল তাহেরের সাথে উনি করেছেন, এবং উনি পুরা 11 নম্বর সেক্টরের রিসার্চ ভিত্তিক সমস্ত কাজ এবং সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছেন। তিনিও একজন মুক্তিযোদ্ধা। তারপরে এক চাচা ওয়ারাসাত হোসেন বেলাল, উনি বীর প্রতীক, উনিও একজন মুক্তিযোদ্ধা। যখন কর্নেল তাহেরের পাটা উড়ে যায় মাইনে, তখন উনি ওইখানে উনিও ছিলেন। ওনারও কিছু হতে পারতো, হয়নি। তারপরে আরেক চাচা সাখাওয়াত হোসেন, তিনিও একজন মুক্তিযোদ্ধা, তিনিও বীর প্রতীক। আমার যে ফুপু, তিনি ডালিয়া আহমেদ, তিনি সেই সময় মুক্তিযুদ্ধের তথ্য আদান প্রদানের কাজ লুকিয়ে লুকিয়ে যে সকল মেয়েরা করতো, সেই আহ, সেই কাজটা উনিও করতেন। তিনিও একজন মুক্তিযোদ্ধা। সো আমাদের পরিবারে সবাই মুক্তিযোদ্ধা। আমরা একটা মুক্তিযোদ্ধা পরিবার বলতো তখন, যে এই সেক্টরটাকে ব্রাদার্স প্লাটুন, কারণ এখানে সব ভাইরাই মুক্তিযোদ্ধা। এই জন্য 11 নম্বর সেক্টরের আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে ব্রাদার্স প্লাটুন। এখানে সব ভাইরাই মুক্তিযোদ্ধা, এবং সব মুক্তিযোদ্ধারা একে অপরের ভাই ভাই, এরকম একটা ছিল। আমি আমার চাচাদের কথা, বাবাদের কথা বলছি না, সকল মুক্তিযোদ্ধা, যে আমি মোটামুটি 11 নম্বর সেক্টরের বহু বহু মুক্তিযোদ্ধা সবার সাথে আমার যোগাযোগ ছিল, এখনো আছে, এরকম। তো অসংখ্য ধন্যবাদ সংক্ষেপে আপনার পারিবারিক পরিচয় তুলে ধরার জন্য, যেটা আমাদের দর্শক শ্রোতাদের অনেকের কাছ থেকে অনেক সময় প্রশ্ন থাকে, যে আমাদের অতিথি যারা আমাদের সাথে কথা বলেন বা আমরা যাদের সাথে কথা বলি, তাদের পরিচয় জানা একটা বিশেষ অধ্যায়। আমরা চলে যাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তথা বিদেশ বিষয়ক কমিটি যে চিঠি আজকে ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে এখন শুনছেন, আমি জানি খুব অনিয়মিতভাবে আমি আমার পেজ থেকে লাইভে আসি, তার জন্য হয়তো বা এখন বাংলাদেশে সকাল 6টা বা 7টা বাজার সময়। এবং আমার যে দর্শক শ্রোতারা রয়েছেন, তারা ভবিষ্যতে দেখবেন, শুনবেন। চেষ্টা করব নিয়মিত এই বিষয়গুলো হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট থেকে আবারও আপনাদের সামনে তুলে ধরার জন্যে। আজকের যে বিষয় সেটা হলো বিদেশ বিষয়ক কমিটি বা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন
আমাদের কাছে প্রশ্ন এসেছে এটা কি আমাদের পক্ষে, অর্থাৎ যারা বলছেন আমাদের পক্ষে তারা হয়তো বা দলীয়ভাবে ভাবছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিনা। সার্বিকভাবে এই বিষয়টা নিয়ে আমি শায়লা আহমেদ লোপার সাথে আমরা প্যারাগ্রাফ অনুসারে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি প্রথমেই পুরো প্যারাগ্রাফটা আপনাকে পড়ে শোনাবো এই চিঠির। সেখান থেকে আমরা যাব। বাংলাদেশে জাতীয় সংকটের এই মুহূর্তে আপনি, ডক্টর ইউনূসকে লেখা, প্রিয় ডক্টর ইউনূস, বাংলাদেশে জাতীয় সংকটের এই মুহূর্তে আপনি নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন, এটি আমরা স্বাগত জানাই। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক স্পেকট্রামের সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা হয় যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয় এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের জন্য সংস্কার প্রয়োজন। আপনি এই বিষয়ে আপনার বিশ্লেষণ তুলে ধরুন। আহ, দস্তগীর ভাই, আমরা তো এটা নিয়ে কথা বলছি যে ওনারা যে বলেছেন, আপনি কোন জায়গাটা জানতে চান আবার একটু বলবেন আপনি ছোট করে আমি আমাকে। পুরা এই প্যারাগ্রাফটা সম্বন্ধে আমি কিন্তু ইতিমধ্যে প্রথম আপনার কাছ থেকে যেটা ইতিমধ্যে জেনেছি সেটা নিয়ে আর দ্বিতীয়বার বলিনি। সেটা হলো যেমন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে এগিয়ে আসাতে এসেছেন, এটি আপনাকে ওনারা খুশি স্বাগত হয়েছেন। জানাই, কিন্তু এটা তো 16 মাস হয়ে গেল। 16 মাস ধরে পরে আজকে নির্বাচনের ঠিক 2 মাস আগে এসে আবার স্বাগত জানানোর বিষয়টা। আরেকটা হলো যে আগামী বছরের নির্বাচনের জন্য একটা রাজনৈতিক স্পেকট্রাম তৈরি করা বা কাজ করা, তার অর্থ হলো যে এই এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন। এখানে থেকে একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারপরেও বলা হচ্ছে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হওয়ার কথা। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা, এই সার্বিক বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কি এই এই প্যারাগ্রাফটা আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা কি ডক্টর ইউনূসের পক্ষে বলা হচ্ছে, না নিরপেক্ষ, অথবা তাকে অন্য কোনো তথ্য দেওয়া হচ্ছে? আপনি যদি যদি, সংক্ষেপে বলেন। আমি সংক্ষেপেই বলি, স্বাগত জানানোর বিষয়টা বললেন, আমার কাছে মনে হয় যে অফিসিয়ালি আমার মনে নাই, মনে পড়ছে না যে ওনাকে আহ, বিচ্ছিন্নভাবে ওনারা বলেছেন, স্বাগত জানিয়েছেন, কিন্তু ইন্ট্রোডাকশন হিসেবে ওনারা হয়তো অফিসিয়ালি একটা গভীর বিষয়ে যাওয়ার আগে, গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে ওনারা এটা ইন্ট্রোডাক্টরি ওনারা বলেছেন আমরা স্বাগত জানাই। দেন আমরা বলি না, এখানে কিন্তু একটা কথা আছে, তোমার কথাটা মেনে নিলাম, বাট যখনই বাট বলে, দেন বলে, তখন আমরা বুঝি যে আসলে এর ভেতরে অন্য কোনো বিষয় আছে। এটা এই দেশ পশ্চিমের একটা উম, একটা প্রকাশ, এক ধরনের, এটাই থ্যাংক ওদের। থ্যাংক ইউ ফর গিভিং মি বাট। Thank you for giving me but. Okay, well, it's very good, but what বাট if? Then that means there is a question. There is another, মানে অন্য কোনো কিছু তারা বলতে চান। এটা আমাদেরটা খারিজ হয়ে গেল আগেরটা, বা পুরোটা মেনে নিলেন না। তো যাই হোক, এই ব্যাপারটা বাদ দেই। ওনারা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক স্পেকট্রাম সব দলের সঙ্গে কাজ করে এমন পরিবেশ তৈরি করা। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন আওয়ামী লীগ যদি মনে করে এটা তাদের পক্ষে, তাহলে পক্ষে, পক্ষে না, আমি মনে করি এটা আওয়ামী লীগের পক্ষে। কারণ ওনারা চাইছেন একটা রাজনৈতিক স্পেকট্রাম। কিসের রাজনীতি? সব রাজনৈতিক দলই তো আছে। কারা নাই রাজনীতিতে? কারা নাই নির্বাচনে? আওয়ামী লীগ নাই। ওনারা এই যে ওয়েলকাম ইয়াটা, স্পিচটা দিয়েই, লেখাটা লিখেই তো ওনারা ওই পর্বে চলে গেলেন। অন্তর্ভুক্তিটা কার জন্য? রাজনৈতিক স্পেকট্রামটা কার জন্য তৈরি করা হবে? কারা নাই? কারা এখন ব্যান হয়ে আছে? আওয়ামী লীগ ব্যান হয়ে আছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি কিন্তু আপনার টকশোতে এই বিষয়ে বিস্তারিত আলাপ করেছি। আমার এবং যেটা মনে আরেকটা হচ্ছে। কথা বলেছেন, বলুন। যাতে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন সম্ভব হয় এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণ তার মতামত প্রতিফলন করতে পারে। আমরা তার মানে আসবো কি? আমরা তার আসবো মানে কি? সেখানে অবশ্যই।
অবশ্যই সেখানে আসব। আমরা প্রথম যেই প্যারাগ্রাফটা নিয়ে কথা বলছি সেখানে তাকে ধন্যবাদ, তাকে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তারা অভিনন্দন জানিয়েছেন এবং বলছেন যে আপনার মাধ্যমে বাংলাদেশে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণ মতামত এবং আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং সংস্কারের প্রয়োজনীয়তা যেটা আপনারা মনে করছেন বা পশ্চিমা বিশ্ব মনে করছে সেটাতে উনি স্থির থাকবেন। এর অর্থ আপনি যেভাবে বলছেন এটা আওয়ামী লীগের পক্ষে যাক বা না যাক, আমরা ধরে নিলাম যে তারা ডক্টর ইউনূসকে নির্বাচনের ঠিক 2 মাস আগে যে কথাটা বলতে চাচ্ছে যে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আপনার মাধ্যমে আমরা দেখতে চাই। আপনি কি আমার সাথে একমত কিনা? হ্যাঁ। আচ্ছা। আহ, আপনি আপনি আমেরিকার এই চিঠিটা যদি আপনি দেখেন, ভারত কিন্তু একই কথা বলছে। ভারত অত কিছুর মধ্যে না গিয়ে ওনারা ভারত একটা কথা বলছে, আমরা চাই ইনক্লুসিভ ইলেকশন। আপনি এইখানে এখানে এখানে আপনি ভারতের কথা যেহেতু নিয়ে আসছেন সেই জন্য আমি আপনাকে বলি, আহ, অনেক ওই যারা ভারত বিদ্বেষী তারা তারা বলছে যে ভারত গত 15 বৎসরে বা 3 নির্বাচনে একবারও বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বললো না, এখন কথা বলে। আপনি কি মনে করেন যে ভারত আগের নির্বাচনের আগে কোনো কথা বলেনি? আপনার কি ধারণা? আমার তো মামা আমার আমার যতদূর মনে পড়ে বলেছে। ইনক্লুসিভ নির্বাচনের কথা বারবার বলেছে। ইনক্লুসিভ নির্বাচন না, যেটা এখন ইনক্লুসিভ ভারত যাতে বলতে কোনো চাইছে দলই তখন ভারত বলেছে। রাইট। আমাদের সমস্যাটা কি জানেন, আমরা পড়াশোনা করি না, আমরা ইনফরমেশন গ্যাদার করি না, আমরা ইনফরমেশন মনে রাখতে চাই না, এবং আমরা কোনো কিছু পড়ে সুপারফিশিয়ালি ভাবি, এটা আমার কাছে মনে হয়। আমি কাউকে হ্যাঁ, ডিমেন্ড ওই করতে ইয়ে চাই না। প্রথম শব্দ আর লাস্ট শব্দ পরে মনে করি যে আমি বুঝে ফেলছি, না, এই বুঝে জিনিস। ফেলছি না। ব্যাপারটা এরকম না যে আমি কিভাবে দেখতে চাই। আমার কথা হচ্ছে যে এখন আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের কালেকটিভ ওয়েতে চিন্তা করা ছাড়া কোনো উপায় নেই। এবং সেখানে আমাদেরকে বাংলাদেশটা কথা, বাংলাদেশের মানুষের কথা এবং একটা নির্বাচন, এই নির্বাচনে যদি ওনারা আমার কাছে এই আহ, মানে চিঠিটার প্রথম যে রিফ্লেকশনটা আসছে, সেটা আমার কাছে মনে হয়েছে ওনারা ঘুরিয়ে পেঁচিয়ে এটাই বলতে চেয়েছে, এই উদাহরণ ওই উদাহরণ টান টেনে একটা ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে ইউনুসকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে যাই, তাহলে সেখান থেকে আরো আহ, আমরা ধীরে ধীরে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি হুমায়ুন কবির সর্দার, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে আজকে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বিশেষ করে যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিদেশ বিষয়ক কমিটি আজকে 23শে ডিসেম্বর যে চিঠি ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন, সেই চিঠিকে নিয়ে আমরা ব্যবচ্ছেদ করছি। অতএব আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে লিখে জানালে, তাহলে আমি সহ শায়লা আহমেদ লোপা উনিও উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তৌকির আহমেদ তালুকদার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সরকার মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা যদি আমাদের এই আজকের লাইভটুকু শেয়ার করে দেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধবরাও যারা বাংলাদেশ প্রেমী, যারা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চায়, যারা অনেকটা মনে করছেন যে বাংলাদেশ পথ হারিয়েছে, আসলে পথ আমাদের রিয়েল পথে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, সেই পথকে আবার পুনরুদ্ধার করার জন্য এই আন্দোলন। আমি চলে যাচ্ছি আজকের এই চিঠির দ্বিতীয় প্যারাগ্রাফে। আবারও বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বিদেশ বিষয়ক কমিটি থেকে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির যিনি র্যাঙ্কিং মেম্বার, তিনি গ্রেগরি ডব্লিউ মিক্স, এবং দক্ষিণ এশিয়া বিষয়ক উপকমিটি চেয়ারম্যান বিল হুইজেঙ্গা মুইজেঙ্গা। হুইজেঙ্গা, তিনি সহ আরো 4-5 জন এটাতে সাইন করেছেন। এই চিঠির দ্বিতীয় প্যারাগ্রাফে বলেছেন, আমরা তাদের চিঠি থেকে আমি একদম বঙ্গানুবাদ করে শোনাচ্ছি, আমরা উদ্বিগ্ন যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা পুনরায় চালু রাখে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। দ্বিতীয় প্যারাগ্রাফ আপনাকে মুখে তুলে দিলাম। একটা কপি এখানে কিন্তু আপনার কাছে রয়েছে, অতএব আপনি হ্যাঁ, আমি দেখছি। বলছে যে যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে, এখানেই তো রাজনৈতিক দলগুলো কার কার্যক্রম স্থগিত আছে? এখানে তো আওয়ামী লীগের কথা ক্লিয়ারলি বলেছে, তাই তো? রাজনৈতিক আমি দলের আমি নাম। আমি আমি যদি আপনাকে আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারাও বলতে উত্তর দিতে পারেন ইচ্ছা করলে,
বাংলাদেশে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের কার্যক্রম বা স্থগিত, অর্থাৎ কোন রাজনৈতিক দল নিষিদ্ধ? নিষিদ্ধ আছে। তো স্থগিত নিষিদ্ধ একই কথা, ওনারা ওনাদের মতো করে বলেছে। তো এটা বলেছে, আরেকটা জিনিস এখানে আমি কিছুটা ডিফার করি, যেমন ওনারা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে। ত্রুটিপূর্ণ এটা ওনারা একটা পক্ষ সবসময় বলছে, কারণ আমাদের জেনোসাইড নিয়ে 1971-এর জেনোসাইডই তো স্বীকৃতি দিতে চায় না। সো কিন্তু বলেছে পুনরায় চালু করা, তার মানে ওনারা বলতে চাইছে এখন যে বাংলাদেশে শেখ হাসিনার সহ সমস্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, আমির হোসেন আমু, হাসানুল হকিনুরটা তো দ্রুত গতিতে চলছে বিচার, যে কোনো সময় উনি তো জেলখানায় আছে। সো এই যে মানুষগুলো যারা জেলখানা আছে, শেখ মানে টাচুড থ্যাংক গড যে শেখ হাসিনা দেশে নেই, জেলখানায় যারা আছে তাদের যাদের বিচার হচ্ছে তত দ্রুত গতিতে হচ্ছে, সেটা নিয়েও তারা কনসার্ন প্রকাশ করছে। কারণ যেরকম মবের রাজত্ব চলছে, দেখা যাবে যে একটা কিছু বিচার বিচার দিয়ে তারপরে এক্সিকিউট করে দিবে। সেই কারণে কিন্তু এই কথাটা নির্বাচনের মধ্যেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথাটা এনেছে। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, আই মাইট বি রং। আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কারণ এই চিঠির মাঝে ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শব্দটা ব্যবহার করা হয়েছে। ব্যবহার করা হয়েছে। এবং আমরা জানি এই ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বর্তমান বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, যারা আমেরিকার সমর্থন পুষ্ট, তাকে বলা হচ্ছে ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে পুনরায় আপনারা চালু করেছেন। এসব করে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আর সম্ভব যদি নয়। সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে, যদিও আমি বলবো পলিটিক্স ডিপ্লোম্যাটিকের ভাষা, ডিপ্লোমেসিতে, ডিপ্লোম্যাটিক ওয়েতে বলা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত, কিন্তু আমরা জানি বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত। এবং তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের কার্যক্রম বন্ধ করে রাখছে, তারপরে তো ওটাকে ওইটা তো সন্ত্রাসী নিষিদ্ধ, সংগঠন, ওইটা তো একদম তো পুরোপুরি সন্ত্রাসী নিষিদ্ধ। সংগঠন বানিয়ে দিয়েছে তারা। রাইট। এবং আমরা উদ্বিগ্ন, ওনারা উদ্বিগ্ন প্রকাশ করেছেন, উদ্বিগ উদ্বিগ্নতা। হ্যাঁ, উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। তাদের কনসার্নটা আমরা অবশ্যই মনে করি, সেটা সেটা অনেকটাই হলো যে বাংলাদেশ নিয়ে তাদের কংগ্রেস এখানে কি ভাবছে সেই ভাবটা তুলে ধরা হলো। বাংলাদেশ, আপনি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, বাংলাদেশের ফ্রিডম অফ চয়েস, কারণ আপনি ভোট দিতে পারবেন না মানে আপনার ইউ হ্যাভ নো চয়েস, ইউ হ্যাভ নো এটা নিয়ে, ফ্রিডম। এটা কিন্তু এই নিয়ে ওনার চিঠির অন্যান্য প্যারাগ্রাফে এসেছে, অতএব আমরা ডেফিনেটলি এটা নিয়ে আহ, তাহলে আমরা একমত হলাম যে তারা যে উদ্বিগ্ন, এটা বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ ছাত্রলীগ যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এই রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখাটার প্রতি তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এই গভীর চিঠিতে। উদ্বেগ প্রকাশ করেছে। এবং সেটা বলেছে যে এসবগুলো করে তা যে আগের আগের প্রথম প্যারাগ্রাফে যেভাবে বলা হয়েছে, প্রেইজ করা হয়েছে যে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রতিফলিত হবে, সেটা সেই লক্ষ্য অর্জন হবে না। আপনারা যদি প্রথম প্যারাগ্রাফটা বাংলায় পড়েন আর দ্বিতীয় প্যারাগ্রাফটার লাস্ট সেন্টেন্স একসাথে করেন, তাহলে দেখতে পাবেন যে তাকে বলা হচ্ছে, ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন নির্বাচন করার জন্য, ধন্যবাদ আপনাকে, আপনি ব্যালটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আসবেন, কিন্তু আপনি যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখেন, ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু রাখেন, যেটা শেখ হাসিনা আর ইতিমধ্যে দ্রুততম সময়ে ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। অতএব আপনার মাধ্যমে যে আমাদের কাছে প্রশ্ন করেছে, এটাতে আপনি কি মনে করেন, ওনাকে উত্তর কিভাবে উত্তর দিবেন যে এইটাতে, এটা কি তা উনি যেভাবে বললেন যেটা আমাদের পক্ষে না আমাদের বিপক্ষে? ওনার প্রশ্ন যে উনি বলেছেন ওনাদের পক্ষে আছে কিনা, তাহলে বলুন তো, এটা কি আওয়ামী লীগকে মেনশন করা হয়েছে কি হয় নাই? মানে আমি নিশ্চয়ই উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন, উনি যদি মনে করেন আমাকে নিশ্চয়ই জানাবেন, আমি পরে কথা বলে নিব। না, আমার কথা হচ্ছে কি, আহ, আমাদের বোধহয় আরেকটু ক্রিটিক্যালি, আরেকটু গভীরে যে অ্যানালাইসিস করার সময় এসছে, বিকজ চট করে ডিসিশন না নিয়ে ফেলে প্রতিটা শব্দ, কারণ আমরা, যিনি বলছেন তিনিও দেশের বাইরেই থাকেন, আমরা জানি, আমরা যেটা একটু আগে বললাম, সমস্ত কথা শোনার পর ওনারা যখন বাট বলে, ইফ বলে, ওয়ারেজ এইসব বলতে থাকে, ওয়েদার বলতে থাকে, তখনই বুঝতে হবে যে এখানে আসলে ওনারা, ওনাদের অন্য কোনো মতামত আছে। তো ওই যে চিঠির শুরুতে যে শুরু করেছেন, তার সাথে আসলে ভিতরে ওনারা
মূল কথাটা ওনারা বললেন এবার, সেটা হচ্ছে ওনারা উদ্বেগ প্রকাশ করছেন রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত আছে। ওনারা উদ্বেগ প্রকাশ করেন, সন্দেহ প্রকাশ করছেন এটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার নির্বাচন হচ্ছে না। ওনারা উদ্বেগ প্রকাশ করছেন মানুষের ভোটাধিকার নেই। ভোটাধিকার নেই মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, মানুষের ফ্রিডম অফ স্পিচ নেই। এবং যে দ্রুত গতিতে একটা যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যাদের বিচার হচ্ছে, এই আদালত এবং এই বিচার প্রক্রিয়া, যে কেস, সেটা কি এই আদালতের জন্য প্রযোজ্য না গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়? অবশ্যই না। এই যে অপরাধে তাদেরকে অপরাধী করা হয়েছে সেই অপরাধীদের এই আদালতে না ফৌজদারি মামলায় যাওয়ার কথা, সেটা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ওনারা জানেন এই সরকারের যে একটা মবের রাজত্ব, এই সরকার লনেসনেসের চূড়ান্ত, অ্যাট্রোসিটির চূড়ান্ত মানে একনায়কতন্ত্রের চালাচ্ছে। সেখানে যারা আজকে জেলখানায় আছে তাদের লাইফও একটা একটা ইনসিকিউর হয়ে আছে। সেটা নিয়ে এই জন্যই ওনারা ইলেকশনের সাথে অপরাধ ট্রাইব্যুনালের কথাটাও এনেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে স- একমত এইভাবে যা বা প্রশ্ন কর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছি এখানে তুলে ধরার জন্যে যে এই বিষয়টা দলগতভাবে যদি বলা হয়, বাংলাদেশের এই বিষয় নিয়ে যখন কথা, এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে আমরা উদ্বিগ্ন যদি সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের, অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু রাখে, সেটাও আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগ সহ অন্যান্য যেই দলগুলো আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল তাদের নেতৃবৃন্দের বিচার হচ্ছে, সেখানে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না। তার অর্থ হলো যে এই কার্যক্রমগুলো আপনাকে করতে হবে, হয় ছাত্র লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে আপনারা নিষিদ্ধ করেছেন, এটা তুলে নিতে হবে। আমি আমার মতন করে বলছি, তাহলেই এটা আমরা আমেরিকানরা ধরে নেব যে আপনি লক্ষ্য অর্জন করার চেষ্টা করছেন। এবং সেটা আমরা এখন যেই তৃতীয় প্যারাগ্রাফটা পড়লে সেটা সংযুক্তি পাবো, এবং আমি মনে করি এটা এটা আসলে গভীর বিশ্লেষণ করলেই আমাদের সমস্ত দর্শক শ্রোতারা বুঝে যাবেন। অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, যারা শেয়ার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির সর্দার আবারও লিখেছেন আলোচনার বিষয়টি খুবই প্রয়োজনীয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাসুম তালুকদার বলেছেন জয় বাংলা। তৌকির আহমেদ তালুকদার বলেছেন প্রিয় দুই মানুষ, শাহেলা আহমেদ লোপা আপা ও দস্তগীর জাহাঙ্গীর ভাই মুজিবীয় শুভেচ্ছা ও ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা। আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আপনারা এই চিঠিটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করতে পারেন, শেয়ার করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন, আপনারা আপনাদের মতন এটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনারা সকলে যদি আমাদের এই লাইভটুকু শেয়ার করে দেন, তাহলে বাংলাদেশের পক্ষে আমরা যে কাজগুলো করছি, আবার বলছি বাংলাদেশের পক্ষে, জয় বাংলার পক্ষে, একাত্তরের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে, বাংলাদেশকে পুনরুদ্ধারের পক্ষে, সেই জন্যে আমাদের খুব প্রয়োজন আপনারা সকলেই এটা শেয়ার করবেন। আমি চলে যাচ্ছি এই চিঠির আরেকটি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফটা একটু বড়, আমি পরে পড়ে শোনাই। শালা আহমেদ লোপা, আপনি প্রয়োজন বোধে এই বিষয়টা আপনার কাছ থেকে আগে শুনবো, তারপর আমরা যে স্টাইলে এখানে কথা বলি সেটা হলো আমি শুধু এখানে অ্যাঙ্কর নই, আমরা দুইজনই অ্যাঙ্কর, দুইজনই আলাপ করি, দুইজনই একজনকে আরেকজন সম্পূরক হিসাবে কাজ করি, এটাই আমাদের আড্ডা। এই আড্ডায় আপনারা যারা বিশ্বব্যাপী অস্ট্রেলিয়া থেকে বা অন্য কারো কাছ থেকে যদি আপনারা এই ধরনের বিষয় নিয়ে ওয়াশিংটন ডিসির পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আমরা এই এছাড়া অন্যান্য বিষয় যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে তা নিয়ে আমাদের বন্ধু বান্ধব সারা পৃথিবী থেকে আমাদের সিনিয়র সাংবাদিকরা বহু আলোচনা প্রতিনিয়ত করে যাচ্ছেন। আমি যে বিষয়টা লক্ষ্য রাখি সেটা হলো ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে বাংলাদেশ তথা ইন্দো প্যাসিফিক জোন নিয়ে। চলে যাচ্ছি আবারও চিঠিতে। বন্ধুরা, যারা আপনারা আমাদেরকে সরাসরি দেখছেন, আপনাদের কে আবারও
জানিয়ে রাখি, আজকের যে বিষয়টা ঘটলো ওয়াশিংটন ডিসিতে, সেটা হলো ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, তো অথবা অথবা আমরা যে বাংলাদেশে আমরা যেটাকে বলি পার্লামেন্ট, যদিও বাংলাদেশে বললাম ইংলিশে অন্য কিছু মনে করবেন না, আমাদের পার্লামেন্টের মতন আমেরিকাতে যে কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটি আজকে বাংলাদেশের ইন্টারিম সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, আমি এবং সালেহ আহমেদ লোপা নীতিগতভাবে একমত হয়েছি যে যিনি অধ্যাপক, তার তো অধ্যাপনার ব্যক্তিত্ব থাকতে হবে, সেটা উনি হারিয়েছেন, এবং ডক্টরেট যিনি করেছেন তা সবার বিদ্বান হলেও তিনি পরিত্যাজ্য। অতএব আমরা ওনাকে মোহাম্মদ ইউনুস, এবং প্রয়োজন বোধে মোহাম্মদ বাদ দিয়ে ওনাকে ইয়াজিদ ইউনুস বলা হবে, কারণ ইয়াজিদের মতন উনি কাজ করে যাচ্ছেন। যে চিঠি এই ইয়াজিদ ইউনুসকে ওনারা পাঠিয়েছেন, তার আরেকটি অংশ আমরা পড়ে শোনাবো, দুইজন আলাপ করব। আপনারা যারা সংযুক্ত হতে চান লিখে জানালে আমরাও আপনাদের প্রশ্নের উত্তর দেব। লোপা। এখন প্যারাগ্রাফে লেখা, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক, আমি এটা পড়ার আগে আবার বলে রাখি, আমাদের অনেক প্রশ্নকর্তারা অনেকে ভুল বুঝছেন এই দুইটি বিষয়ে, যে তারা হয়তোবা এখানে মনে করছেন যে এটা ক্রিটিসাইজ করা হয়েছে। ক্রিটিসাইজকে আপনার আমাদের গ্রহণ করতে হবে, সেখানে সত্যটা গ্রহণ করতে হবে, আবার এই সত্য যে অসত্য সেটা আমরা আলোচনায় তুলে আনবো। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বহু আন্তর্জাতিক পর্যবেক্ষক 2018 এবং 2024 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি। এছাড়া ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়ের একটি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জুলাই ও আগস্টে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে আনুমানিক, আই রিপিট, আনুমানিক 1400 মানুষ নিহত হয়েছেন। এর সাথে যুক্ত করে দিই, এই ঘটনাগুলোর জন্য প্রকৃতি জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থেকে বাংলাদেশি গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন ঘটে। সংগঠন তথা দল করার স্বাধীনতা এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তির দায়, সমষ্টিগত শাস্তির নীতি নয়, এই মানবাধিকার নীতিগুলো মৌলিক এবং সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে। আপনি এখন ব্যাখ্যা করুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা যদি আমরা একটু চিন্তা করে ভালো করে না পড়ি, তো এখান থেকে শুধু আমরা যদি ভুল বুঝি, এখান থেকে কিন্তু টুইক করা করবে তারা। আমাদের যারা বিরোধীরা আছে এই জায়গাগুলো থেকে নিয়ে নিয়ে টুইক করবে। এই টুইক করা মানে কি বলবো, এটা বিভ্রান্ত ছড়াবে, একটা ইয়েস। ফেক প্রোপাগ্যান্ডা করবে এই প্যারাগুলো থেকে, লাইনগুলো নিয়ে। এবং এগুলো দিয়েছে, কিন্তু এইভাবে আসলে ওনারা ওনারা প্রথম প্রথম প্যারা সেকেন্ড প্যারাটায় ওনারা বলেছেন যে দলগুলোর কার্যক্রম বন্ধ রেখে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন করা যায় না, এবং ত্রুটিপূর্ণ আন্তর অপরাধ ট্রাইব্যুনালের কথাটা বাদ রাখি, ওনারা দলগুলো যারা নিষিদ্ধ দল রেখে কার্যক্রম স্থগিত করে এরকম নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না। এখন ওনারা তার রেফারেন্স হিসেবে বলেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষক 2024 এবং 18 সালের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে মনে করেনি। এখানে ব্যাপারটা দুইভাবে আপনি দেখতে পারেন। বারবার বলছি, 18 এবং 24 এবং 14 কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। একদমই না। ওনারা বলতে চেয়েছেন তারপরেও ওই নির্বাচনে যেহেতু স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় 18 নির্বাচনে এসছেন, কিন্তু ইনসিগনিফিকেন্ট সংখ্যক মানুষ, সেই জন্য যেহেতু স্বপ্রণোদিত হয়েই স্বইচ্ছায় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেনি, তথাপিও কোনো ব্যান না থাকার পরেও ওই নির্বাচনগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল মনে করেছেন এটা ফ্রি ফেয়ার হয়নি। যেটা ওনারা মনে করেছেন সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, ওনারা তো মনে করেছেন। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। উই দ্যাট ইজ হ্যাভ দ্য টু রিয়েলিটি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি, উই হ্যাভ টু ফেস দ্যাট রিয়েলিটি। অ্যাজ লং অ্যাজ উই ক্যানট ফেস, মানে আমরা যদি, ইংরেজি চলে আসতেছে, আমরা যদি রিয়েলিটিটা সত্যটাকে, বাংলাদেশের নিউ জেনারেশন কিন্তু বাংলিশ বলে, অতএব এটা খুবই খুবই প্রয়োজন। Go হ্যাঁ, ahead. আমরা যদি রিয়েলিটিটাকে ফেস না করি, তাহলে তো আমরা আগাতে পারবো না, মুভ ফরওয়ার্ড করতে পারবো না। এইটা আমরা যত কথাই বলি, আমরা বারবার বলছি সেই সময় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, এটা ওনারাও বলছেন।
কথাটা ওইভাবেই বলছেন, এত কিছু লিখে তারপরে এই লাইনটা দেওয়ার অর্থ হলো এই প্যারাটার ওনারাও বলছেন, তথাপিও ওনারা মনে করছেন ওই নির্বাচনগুলো ফ্রি ফেয়ার হয়নি। হ্যাঁ, সেখানে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কার্যালয়ের তথ্যবিদ, আচ্ছা, তারপরে ওনারা বলেছেন, তারপরে যে জায়গাটাতে ওনারা জাম্প করতে চেয়েছেন সেটা হচ্ছে যে যে মানবাধিকার একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে 1400 মানুষকে নিহত হয়েছে বলা হয়েছে, যা কিছু বলা হয়েছে সেটার প্রপার ইনভেস্টিগেশন দরকার, প্রপার ইনভেস্টিগেশন দরকার। এবং কোনো রাজনৈতিক দল তো, দল দল কি মানুষকে যে মারতে পারে নাকি? ব্যক্তি যদি অপরাধী হয়, কোনো ব্যক্তি যদি অপরাধী হয়, সেই ব্যক্তির বিচার হবে। কিন্তু মজার ব্যাপার, যেই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদেরকে নেওয়া হয়েছে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের প্যারাতেই ওনারা ওখানে বাতিল করে দিয়েছেন, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্রুটিপূর্ণ। তার মানে তার পরের প্যারাটাতে যদি আমরা আসি, ওনারা বলেছেন, ওনারা ডাউটফুল, ওনারা বলেছেন সুষ্ঠু তদন্ত করে বের করেন কতজন মারা গেছে এবং এটার একটা ফ্রি ফেয়ার, একটা সুন্দর, একটা আনবায়াস বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, সেটা একটা কথা ছিল। এবং আরেকটা কথা ছিল, 18 এবং 24-এ নির্বাচিত কোনো রাজনৈতিক দল ব্যান না হওয়ার পরেও যেহেতু রাজনৈতিক দলগুলো অংশ নেয় নাই, সেই কারণে আন্তর্জাতিক মহল ওই নির্বাচনগুলোকে সুষ্ঠু বলে মনে করেনি। সেখানে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, বিতর্কিত নির্বাচন যেখানে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, আওয়ামী লীগ নাম শুনলে তাদের নির্বাচনে যেতে দেওয়া হয় না, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেখানে এই নির্বাচনকে তারা কি পরিমাণ বিতর্কিত হবে, এবার নির্বাচন আসলে হয়ে গেলেও টিকবে না, এই কথাটাই, এই এই প্যারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই প্যারাটাই মানুষ বিভ্রান্ত হবে। এবং এই প্যারাটাতে ওনারা মূল কথাটা বলেছেন একটা দুইটা রেফারেন্স হিসেবে এনে। একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে ওরা সন্দেহ প্রকাশ করেছেন 1400 মানুষ মারা যাওয়া নিয়ে, এবং ওই ট্রাইব্যুনালে এই বিচার হওয়াও যায় না, অন্য ট্রাইব্যুনালে অন্য, মানে ফৌজদারি যেভাবে প্রচলিত নিয়মে হতে হবে, এটা একটা কথা বলেছেন। আর নির্বাচনের কথা বলেছেন যে এই নির্বাচনটা আসলে হলে আন্তর্জাতিক মহল এটা কোনোভাবেই মেনে নিবে না, কারণ এখানে দেশের মানে 50%ও যদি ধরেন কম করে হলেও অন্তর্ভুক্তি থাকবে না। ব্যাস, এটা তো আসলে খুব, আমার কাছে মনে হয়েছে এটা তো এর থেকে ক্লিয়ার করে কোনো কূটনৈতিক ভাষা হয় বলে আমি ঠিক জানি না। আমি আপনার কথার সাথে আর কোনো সংযুক্তি বা অ্যাড করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আপনি ব্যাখ্যা করেছেন, যে যেভাবে আপনি এই এই প্যারাগ্রাফ, যে মৌলিক বিষয়টাই যেটা উনি আসলে বলতে চাচ্ছেন, তার আগে যেভাবে বাংলা বাংলা ভাষায় বলে আর কি, সবাই তো দেখা হলে হিন্দু মুসলিম যেই হোক বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই সেই বলে তারপরে মনে দিয়ে আসলে আমি যেটা বলতে চাচ্ছি এই ভাষাটা এটা। যেটা প্রথম হলো যে আপনাকে ধন্যবাদ দিলাম, আপনি আসছেন, নির্বাচন করবেন, নির্বাচন ব্যালট এই সেই করবেন। আমরা তারপরে উদ্বিগ্ন যে আপনি একটা রাজনৈতিক দলকেই, বা একটা না, আপনি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে তো এই নির্বাচন করতে পারবেন না। না, তারপরে আবার বলছেন যেটা আপনি এখন সম্পূর্ণ, আমি বলি পরিপূর্ণভাবে আপনি বিশ্লেষণ করেছেন, যে 2018-24 সালের নির্বাচনকে যেহেতু আমেরিকা আমার উপস্থিতিতে স্টেট ডিপার্টমেন্ট রিপিটেডলি বলেছে আমরা এই নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু মনে করি না, এবং সেটা তারা প্রমাণ করেছে যে তারা আসলেই মনে করেন। সেখানে ডক্টর ইউনূস এই এই যেটা আগে সালামের দেওয়ার সময় সরকার রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, তার ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা মেনশন করে বলেছেন, তার অর্থ হলো যে আপনি এইভাবে নির্বাচন করলে সেটাও তো একই ঘটনার মানে পুনরাবৃত্তি, ওর থেকে খারাপ নির্বাচন আপনি করতে চাচ্ছেন। ওর চেয়ে ওখানে খারাপ কোনো নির্বাচন। রাজনৈতিক দল ব্যান ছিল না, সেই কথাটা এক্স্যাক্টলি। ওনারা বারবার রিপিট করেছে। দুইটা জিনিস এই চিঠিতে তুলে উঠে এসেছে। এক হচ্ছে যেই ট্রায়ালটা তারা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রায়ালটা ফল্টি, এটাকে বন্ধ করতে হবে। এবং সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিহিংসা না করে একটা ইনভেস্টিগেশন করে তারপরে বিচারিক প্রক্রিয়াতে যেতে হবে। এবং এটা বলেছে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে।
সেখানে সকল দলের অন্তর্ভুক্তি থাকতে হবে। এবং সেখানে এই বিষয় বিশ্লেষণটা আপনি যেভাবে করেছেন সেটাতেই আমি থাকতে চাই। সেটা এই 1400, আনুমানিক 1400 মানুষ নিহতের কথা বলা হয়ে বলেছেন যে এই ঘটনার জন্য প্রকৃত প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। করতে হবে। তার অর্থ যে এটাকে কে আদেশ করেছে, কে মেনেছে, কার দ্বারা, সেটা কিন্তু ওই যে আমরা যে যে বর্তমান মানে স্বরাষ্ট্র, এখন ওনারা বেসিক্যালি বলছেন ওই যে গুলির কথা আসছিল না, এক্সাক্ট ওইটাই আমি মেনশন হ্যাঁ করছিলাম। ওই গুলি কারা করেছে, নতুন নতুন মানুষের চেহারা দেখেছে কোথা থেকে, উপর থেকে নাকি হেলিকপ্টারে গুলি, এই যে গাঁজাখড়ি যত সব গল্প, ওগুলাকে ইনভেস্টিগেট করে এবং সত্যি তুলে সেটার আনতে সাথে যুক্ত বলছে, করেছেন শব্দ, যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থাকে। না থাকে। তার মানে এখানে প্রতিশোধ পরায়ণতা হতে পারে, এই যেটা হতে পারে, মানে হচ্ছে বলেই তো বলা হলো, না হচ্ছে, হলে ওনারা, হচ্ছে, না হলে তো ওই শব্দগুলো আসার কারণ ছিল না। আপনি কি বলেন? ছিল না, ছিল না, কখনোই ছিল না। তার মানে কি, এব- আমরা মনে করছি ইউনাইটেড স্টেটস বা ইউএসএ বুঝতে পারছে না, বা ইউএসএ কি জানে কিনা, বা ইউএসএর সাথে কিনা, নানা ধরনের স্পেকুলেশন আছে। বাট এখন যেটা বোঝা যাচ্ছে যে ওনাদের শব্দ চয়নগুলাতে, তার মানে ওনাদের কাছে আসলে তো, আমরা মনে করি অনেক কিছু, আমরা অনেক কিছু স্পেকুলেট করি, কিন্তু জবাবদিহিতার সবারই জায়গা আছে। ইউএসকেও জবাবদিহিতার জায়গা জায়গা আছে। ইউএস এর কোনো কংগ্রেসম্যান বা কোনো সিনেট মেম্বার যদি মনে করে যে একটা কিছু বলে দিবে, বা বাইডেন গভর্নমেন্ট যেটাকে পাশ করে দিয়ে গেছে, যেটা ট্রাম্প গভর্নমেন্ট সেটাকেই লেজিটিমেসি দিয়ে দিবে, এরকম আমার কাছে মনে হয় না। দিনকে রাত করার মতো অবস্থা এখানে নাই, যেটা বাংলাদেশে এই মুহূর্তে ইউনূস গভর্নমেন্ট করছে। দিনকে রাত করছে। উনি বলছে আম, সূর্য এখন সূর্য উদিত হয় নাই, তার মানে দিনকে উনি বলছে এটা তুমি রাত বলো। বাংলাদেশে যেই বলবে না রাত, সে তাকে ইউনূস একটা স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। এবং সে ইয়াহিদ ইউনূস। এবং হ্যাঁ, সেই সাথে এসে এই এই এখানে বলা হলো সংগঠন করার স্বাধীনতা ব্যক্তিগত অপরাধের জন্য দায়ী ব্যক্তির দায় নিবে না, সমষ্টিগত শাস্তির নীতি নয়, এটা মানবাধিকার নীতিগুলোর মৌলিক ব্যবস্থার পরিপন্থী। পরিপন্থী। অর্থাৎ অর্থাৎ যে একজন ব্যক্তি হয়তো মানুষকে খুন খুন করেছে, কিন্তু সেটার জন্য একটা সংগঠন করার স্বাধীনতাকে আপনি ইয়ে করতে পারেন না, বন্ধ রাখতে পারেন না, আমি তো যেটা সেটা বাংলাদেশ বারবার আওয়ামী বলি লীগ ও ভাই, ছাত্রলীগের কথাই বলা হচ্ছে বলা আলটিমেটলি। হচ্ছে পুরো একটা একটা ছাত্রলীগের মতো একটা সংগঠনকে ওরা সন্ত্রাসী সংগঠন বানিয়ে এটাকে ব্যান করে রেখেছে। ছাত্রলীগের ছেলেপেলেদের ছাত্রত্ব অথচ বাতিল করে দিয়েছে। ছাত্রলীগের ভিতরে থেকে যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তারাই এখন তারা বর্তমান এখনো সরকারের। ক্ষমতায় যাচ্ছে, এগুলা কি মনে করেন ওরা জানে না? ওরা সব জানে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যেটা খুঁজে পেলাম সেটা হলো যে এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যান করে যে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে এই চিঠির মাধ্যমে বলা হচ্ছে যে আপনি খুব ভালো কাজ করছেন, আপনি নির্বাচন করবেন, আপনার ঐতিহাসিক নির্বাচন, কিন্তু নির্বাচন করার জন্য যে মৌলিক শর্তগুলোই তো আপনি পূরণ করছেন না। আমি কি এইভাবে বলতে পারি? এটাই। এটি। আচ্ছা, তাহলে দর্শক শ্রোতা, আপনি আপনি আবারও চলে যেয়ে আপনারা আমাদেরকে কোনো প্রশ্ন পাঠালেন কিনা দেখে আসি। আমাদের সাথে যারা এখনো পর্যন্ত যুক্ত আছেন, আসছেন, যাচ্ছেন, তাদের সকলের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা আমাদের এই লাইভটুকু শেয়ার করে দেবেন, তাতে যারা এখনো বাংলাদেশে যেহেতু গভীর সকাল, যারা ঘুমন্ত আছেন তারা উঠে দেখতে পাবেন, এবং যেখানে এখনো গভীর রাত তারা পরবর্তীতে দেখবেন। ইউনাইটেড স্টেটসে যারা আছেন, যুক্তরাষ্ট্র এবং কানাডায়, আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ার করে দেবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মাহফুজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ মাহফুজ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন। আরেকজন বলছেন, এটা পড়ে শোনাই, দুরাচার, ধুরন্ধর, প্রতারক, ধোঁকাবাজ, আদম ব্যবসায়ী, খুনি, সন্ত্রাসী ইউনুস পশ্চিমাদের সাথে প্রতারণার ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার লুট করে নিচ্ছে। এটা বলতে উনি মেনশন করছেন যে ওই যে ইয়েতে আজারবাইজান অথবা আর্মেনিয়ান, আমি ভুল করতে পারি, তার যে প্রেসিডেন্ট, বাকু যেটা রাজধানী, তার প্রেসিডেন্টের দুই মেয়ে, যে আবার যাদের আন্তর্জাতিকভাবে খুব সুনাম নয়, তারা গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। সেটা নিয়ে আমরা এইটার পরবর্তীতে সুযোগ পেলে আপনি এটা নিয়ে কথা বলবো, সেটা বোধহয় মেনশন করছেন। অসংখ্য ধন্যবাদ যিনি এই কথা লিখে জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ইউনূস নিজেই দখলদার, খুনি, সন্ত্রাসী, সে রাষ্ট্রের আইন প্রণয়নের অধিকার পাবে কেমনে? এইটা এটা প্রশ্ন নয়, প্রশ্ন করেছেন, কিন্তু আপনি যদি নিজে যেখানে খুনি, যেখানে সন্ত্রাসী, এটা কিন্তু 16-17 মাস আগে
পশ্চিমারা বিশ্বাস করতো না। আপনার কি মনে হয় যে এই চিঠির মাধ্যমে পশ্চিমাদের একটু সংশয় যে উনি আসলে, আমি কি মনে করেন সাহেল আহমেদ লোপা? আমার কাছে অবশ্যই এই চিঠির মাধ্যমে তো অনেক কিছুই বোঝা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে তখন থেকে আমার কাছে মনে হয়েছিল, যখন নাকি আমি দেখলাম যে শেখ হাসিনার রায়টা হলো, ওরা দিল, বলল, এবং তারপরে যখন সমস্ত পশ্চিমের সমস্ত বড় বড় পাবলিশার, মিডিয়া হাউসগুলো শেখ হাসিনার সিরিয়াল দিয়ে লাইন লাগিয়ে, মানে একদম ওনার বক্তব্য, ওনার ইন্টারভিউ প্রকাশ করছিল, তখনই আমার মনে হচ্ছিল যে ধীরে ধীরে পশ্চিমারাও বোধহয় একটু ঘুরে তাকাচ্ছেন এই ফাইনাল চিঠিতে। এখন মাঝে মাঝে অনেকে বলেন জাতিসংঘের মহাসচিব এই সেই অনেক কিছু বলে। শোনেন, আপনার সাথে আমার দস্তগীর ভাইয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, আমি সেটা নিয়ে আনডিউ অ্যাডভান্টেজ নিতেও পারি, বাট দ্যাট ডাজেন্ট মেন যে আপনি যেখানে কাজ করেন বা আপনার যে বাড়ি তার সব সেইটাকে আপনি রিপ্রেজেন্ট করেন। সো পার্সোনালি কোনো লোককে কি বললো তাতে কিছু যায় আসে না। স্টেট ডিপার্টমেন্ট থেকে বা একটা অফিসিয়াল চিঠি যখন আসে, ওইটাকে আমরা গুরুত্ব দিই বা দেওয়া উচিত, এটা আমি মনে করি। সুতরাং আমি মনে করি অবশ্যই ইউনাইটেড স্টেটস অন্যভাবে ইউনুসকে দেখা শুরু করেছেন। তাদের যে গুড বুকে ডক্টর ডক্টর ইউনুস, ইয়াজিদ ইউনুস ছিলেন, সেটা আসলে এখন আর নেই, এবং সেটা আসলে রাখা সম্ভবও হচ্ছে না। যদিও যতই স্টেট ডিপার্টমেন্ট চাক বা ইউনাইটেড স্টেট চাক বা ওয়াশিংটন ডিসি চাক, যে যে দেশে প্রকাশ্যে পিটিয়ে একটা মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়, সেটা গোটা বিশ্ববাসী হতবাক হয়ে দেখে, সেই দেশের একটা সরকারকে আপনি তো লেজিটিমেসি দিতে পারেন না। যেই দেশে হাতে হাত করা পরিয়ে মানুষকে মেরে ফেলা হয়, বিনা চিকিৎসায় মানুষকে মেরে ফেলা হয়, ঘরের ভিতরে আহ, কুপিয়ে মেরে ফেলা হয়, যে দেশে ভাত খাইয়ে একজন মানসিক প্রতিবন্ধীকে মেরে ফেলা হয়, বাচ্চার ওষুধ কিনতে যাওয়ার জন্য পঙ্গু মানুষকে মেরে ফেলা হয়, সেই দেশকে তো জেনে বুঝে আপনি লেজিটিমেসি দিতে পারেন না। আমার মনে হয় স্টেট ডিপার্টমেন্ট বা ওয়াশিংটন ডিসি নিশ্চয়ই এগুলা খতিয়ে দেখছেন। আপনাদের মতো দস্তগীর জাহাঙ্গীরদের মতো মানুষরা সেই জায়গাগুলো অবশ্যই আরও পৌঁছে দিয়েছেন। আমাদের মতো মানুষরা বিভিন্ন দেশে, আমি শুধু তো না, বা দস্তগীর ভাই তো না, আমাদের পৃথিবীতে যত প্রবাসীরা আছি দেশের ভিতরে অনেকে কষ্ট করে পৌঁছে দিচ্ছে, এবং এই খবরগুলো 17 মাস বা 15 মাস বা 13 মাস আগে থেকে তারা আস্তে 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 আমলে নিয়েছে। নিয়েছে বলেই আজকে আওয়ামী লীগের পক্ষে এই চিঠিটা এসছে। যে কথাটা বলা হতো যে আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না বা শেখ হাসিনার সাথে বৈরী ভাব, সেটা আসলে আহ, আজকে তো এই চিঠিটার মাধ্যমে আমার মনে হলো যে এই চিঠিটা বেসিক্যালি প্রকারান্তরে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়েই চিঠিটা দেওয়া হয়েছে ইউনুসকে, এটা আমার মনে হয়েছে। আমি 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 তো আপনার সাথে দ্বিমত করার কোনো উপায় পাচ্ছি না। কারণ হলো যে এই চিঠিটাতে যেভাবে বলা হলো যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রেখে, তাহলে আমরা তো এটা বলতেই হবে যে বাংলাদেশে বর্তমান আমাদের এটা দেখতেই হবে যে বর্তমানে কোন রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত, এবং সেটা নিয়ে ডাউট থাকার কোনো কারণ নেই যে এটা যদি ইউনুসের প্রপাগান্ডা মেশিন অন্যভাবেও আপনাদের সামনে তুলে ধরে, আমার মনে হয় না আপনারা অন্য কেউ এটা নিয়ে কোনো ভাবে চিন্তা করার কোনো অবকাশ থাকে। আপনার কি মনে হয়, আমি কি সঠিকভাবে বলতে পারলাম বা উপস্থাপনা করতে পারলাম নাকি না, যে হ্যাঁ, বিষয়টা এখানে খুব ভালো। উল্লেখ করা হলো আর কি? জি। আচ্ছা, তাহলে আমরা চিঠির আরো কিছু অংশ পড়ে শোনাবো এবং আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলে রাখি আমরা কি কাজগুলো করছি আজকে। আজকে 23শে ডিসেম্বর, এখনো ইউনাইটেড স্টেটসের 23শে ডিসেম্বর, আজকে দুপুর বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বিদেশ বিষয়ক কমিটি, ফরেন অ্যাফেয়ার্স কমিটি, একটি চিঠি ইস্যু করেন। সেই চিঠিটা পাঠানো হয় ডক্টর ইউনুসকে, এবং সেই চিঠি আমরা পড়ছি বাংলায় অনুবাদ করে, এবং সেটার
পক্ষে বিপক্ষে কিছু বিষয় আমি আমার মতন করে সায়লা আহমেদ লোপা যিনি কানাডাতে অবস্থান করছেন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উনি প্রতিদিনই বিশ্লেষণ করছেন এবং ব্যাখ্যা করছেন কি হচ্ছে। অতএব ওনাকে আমার সাথে আপনাকে এভাবে সংযুক্ত করার জন্য আমি আসলেই আনন্দিত এবং আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শায়লা আহমেদ। ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাই আরেকটু ঘটনায়। আপনারা প্লিজ প্রশ্ন করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে ডাকুন, শুনতে দিন, প্রশ্ন করতে থাকুন, আমরা উত্তর দেব। এই ঘটনাগুলোর জন্য আমি আরেকটা প্যারাগ্রাফ পড়ছি চিঠির। এই ঘটনাগুলোর জন্য প্রকৃতি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে প্রতিশোধের চক্র অব্যাহত না থাকে। বাংলাদেশি গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন ঘটে। সংগঠনের স্বাধীনতা এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তির দায়, সমষ্টিগত শাস্তির নীতি নয়। এটা মানবাধিকার নীতিগুলো মৌলিক, এটা ধরে রাখতে হবে। আমরা এই বিষয়ে আলাপ করেছি। এখন যাচ্ছি, ওনারা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা উদ্বিগ্ন যে, এই চিঠিতে লেখা, আমরা উদ্বিগ্ন যে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ ও বিচার না করে একটি সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা এসব নীতির পরিপন্থী। আপনি একটু আগে কিন্তু এই বিষয়টা ব্যাখ্যাই করে দিলেন। ব্যাখ্যাই অথচ করে দিল। এটা কিন্তু স্পষ্টভাবে বলা। মানে স্পষ্ট করে বলা। আমার কাছে মনে হয় যে আমার মনে হয় যারা রাজনীতি করেন, রাজনীতিবিদ, পক্ষে বিপক্ষে সবার কথাই বলছি, প্রতিটা বিষয় বোধহয় আমাদেরকে আরেকটু, বারবার বলছি এই কথাটা, যে আরেকটু নিবিড়ভাবে ভাবতে হবে, উপলব্ধি করতে হবে এবং মর্মার্থটা বুঝতে হবে যে আসলে কি বলেছে। আমরা যদি সকল কিছুকে নিজের শত্রু মনে করে বসে থাকি, তাহলে আমরা আসলে মহাবিপদ, মহাবিপদ। মহাবিপদে পড়ে যাব। আমরা তো সকল কিছু বা সবাই তো আমার শত্রু হলে, তাহলে তো বুঝতে হবে যে, আমরা বলি না, ছোটবেলায় বলতো না যে সবাই তোমাকে পছন্দ না করে না, তাহলে তুমি তো প্রবলেম তোমার। ব্যাপারটা কিন্তু ওরকম না। সো প্রথমেই নেগেটিভ বিষয়গুলোকে না ধরে আমরা যদি একটু ভালো করে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করি, আমার কাছে মনে হয় পৃথিবীর ম্যাক্সিমাম দেশ এবং শক্তিশালী দেশগুলো, যারা আসলে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে স্ট্যান্ড নিয়েছে এবং যারা নিচ্ছিলেন না, একটু চুপ ছিলেন, নির্জীব ছিলেন, তারা নেওয়া শুরু করেছে। সো তারা, এরকম হয় না যে, শোনেন একটা বিষয় দস্তগীর ভাই, আমার সাথে কোনো কারণে আমার সম্পর্কে আপনার একটা নেতিবাচক ধারণা আছে, সেটা যে কোনো ভুল বোঝানো, আমাদেরও তো ব্যর্থতা আছে, আমরা বোঝাতে পারি নাই ইউএসকে, তো ধরে নিচ্ছি আছে। এখন ওয়ান ফাইন মর্নিং তো সেটা ইতিবাচক হয়ে যাবে না, ধীরে ধীরে হবে। এটা উইন উইন সিচুয়েশনের মতো। আপনাকেও শায়লারকে সাথে একটু আচ্ছা ঠিক আছে কি বলতে চাই শুনি, একটা ভাব করতে হবে, শায়লাকেও এফোর্ট দিতে হবে। দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক, রাইট? এক্স্যাক্টলি। সো আমি যেটা বলতে চাই যে সব কিছুকেই আগেই একটা জাজমেন্ট না করে আমরা যদি একটু পর্যালোচনা করি, সবটাই যে এখানে চিঠির আমাদের পক্ষে এসছে তা তো নয়, রিয়েলিটিও এসছে যেটা তারা মনে করেন। আমি তো জানি আমি কি করেছি, আমি ভুল কি শুদ্ধ। আমাদের আশাও করা তো, কোনো রাজনৈতিক দলের তো আশাও করা উচিত নয় যে তার পক্ষে কেউ কেউ চিঠি লিখবে। কিন্তু সত্যটা যদি লেখা হয়, রিয়েলিটিটা যদি বলা হয়, যেটা আমি মনে করি যে, আপনি কি মনে করেন না এই চিঠিতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত, যেখানে বলা হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ, ত্রুটিপূর্ণ এই ব্যবস্থা, নির্বাচনে সকলের অংশগ্রহণ, এইসবগুলোরই তো অভাব সবচেয়ে প্রকট বাংলাদেশে, তাই নয় সবচেয়ে কি? প্রকট মানে যেগুলো সমস্যা বাংলাদেশের, যে এই যে আজকে একজন একজন এই যে একটা কার্ড দেখলাম মাত্রই। তো আমার কথা হচ্ছে যে, মানে আমাদের একটু ক্রিটিক্যালি ভাবতে হবে। এটা হচ্ছে আমার কথা। আর সবকিছুকে একটু উম, সবাইকে শত্রু বানিয়ে ফেললে হবে না, এটা আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। মানে যে তারপরেও যারা ক্রিটিক্যালি দেখেন তাদের জন্য আমাদের সুবিধা হয়, যাতে করে আমরা ব্যাখ্যা করে হয় না তাদের না না, ভুলগুলো। ওই তো ক্রিটিক্যালি দেখতেই হবে, কিন্তু প্রথমেই যদি আমরা একটা চিন্তা করি না, এটা এটা তো আমার আমার পক্ষে না, আমি এটা নিয়ে ভাববো না, এরকম না আর কি। রুম পক্ষে রাখতে হোক হবে, বিপক্ষে হোক ভাবতে হবে, দেখতে হবে, ভাবতে পড়তে হবে। হবে, জানতে আমাদের হবে। বিপক্ষে হলো আমরা ভাববো কেন বিপক্ষে হলো,
উই ক্যান ওয়ার্ক ফর দ্যাট, বাট দিন শেষে তো আমাদের ফেরত, আমাদের দেশটা ফেরত পেতে হবে, আমাদের এক্স্যাক্টলি, রাজনৈতিক দলগুলোকে কাজ করতে দিতে সুযোগ হবে, করে দিতে 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 হবে। হবে। এখন দিবেটাকে সেটা ইম্পর্টেন্ট। দেওয়ার জন্য যেই ফোর্স আমাদের পক্ষে কথা বলবে আমাদেরকে, তাদের আমরা অনেক সময় বলে হ্যাঁ, আমাদের বাবা মারাও বলে তুমি ভুল করছো আর করবা না, তারপরে যে বিচারটার মধ্যে বসে সেরকম একটা কিছু মধ্যে মধ্যে যেতে হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ। আমরা এই চিঠির প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমাদের আজকের বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তর নয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর নয়, আসলে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিদেশ বিষয়ক কমিটি একটি চিঠি পাঠিয়েছেন ডক্টর ইউনূসকে। আম, আমরা চেষ্টা করি ওনাকে না বলার জন্য ডক্টর, না বলার জন্য অধ্যাপক, কিন্তু অভ্যাসগত কারণে বলা হয়ে যায় মোহাম্মদ ইউনূস। তাকে যে চিঠি পাঠিয়েছেন সেটা নিয়ে আমি চেষ্টা করছি শায়লা আহমেদ লোপা, যিনি রাজনীতির পিছনের রাজনীতি, সাংবাদিকতার পেছনে সাংবাদিকতা নিয়ে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে যাচ্ছেন গত 16 মাস ধরে। তার আগে থেকে উনি বাংলাদেশের একটি পরিবার যাদের প্রায় পারিবারিকভাবেই ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পরিবারের সকল মেম্বাররা অংশগ্রহণ করেছেন, শুধু অংশগ্রহণ করেননি, তারা বিভিন্ন খেতাবে ভূষিত এবং সকলকেই আপনারা বাংলাদেশি চেনেন। তাদের কথা উনি আজকে আমাদের এই আলোচনার প্রারম্ভে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন। অন্যদিন এর বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপ হবে, স্বাধীনতার গল্প হবে, মুক্তিযুদ্ধের গল্প শুনবো, যারা জীবিত আছেন সেই পরিবারে তাদের কাছ থেকেও নিয়ে আসার চেষ্টা করব। ওনারা নিরাপদে থাকুক, আপাতত সেটাই আমরা আশা করছি। দর্শক শ্রোতা, প্লিজ শেয়ার আওয়ার লাইভ, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করুন। প্রশ্নবাণে জর্জরিত হওয়ার খুব ইচ্ছে। এখন আবারও চলে যাচ্ছি এই চিঠির লাস্ট পর্যায়ের কথা। শায়লা আহমেদ লোপা, আমি আপনাকে পড়ে শোনাই আমাদের যে চিঠি বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, যেটা অসাংবিধানিক সরকার, তাকে কি বলেছেন সেটা নিয়ে আমরা এখন কথা বলি। সেটা হলো, আমরা আশা করি, উনি চিঠির সর্বশেষ পর্যায়ে, আমরা আশা করি আপনার সরকার, ডক্টর ইউনূসকে লিখছেন এই ফরেন অ্যাফেয়ার্স কমিটি, ইউএস কংগ্রেস, আমরা আশা করি আপনার সরকার অথবা নির্বাচিত কোনো উত্তরসূরি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। কোন সিদ্ধান্ত, সেখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত রাখা এবং ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করতে আপনার ও আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আপনার মন্তব্য। খুবই ইন্টারেস্টিং। বলেছে আপনার সরকার অথবা নির্বাচিত কোনো উত্তরসূরি। উনি আপনার সরকারকে, ওই সরকারকে বারবার উনি যে এই সরকারের যে কতটুকুন এখতিয়ার আছে, কতটুকুন বলার আছে, কতটুকুন উনি জনগণের কতটা রিপ্রেজেন্টেশন ওনার আছে, সেই কথাটা কিন্তু এখানে ওনার চিঠির মধ্যে বারবার তুলে ধরেছেন। একজন ইন্টারিম, বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই বারবার সেটা। স্মরণ করিয়ে দিচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের কতটুকুন কি করার এখতিয়ার আছে, কতটুকুন কাজ তারা করতে পারবে, করা উচিত, সেই কথাটা কিন্তু বলা হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিচার বিবেচনা করবেন। সিদ্ধান্ত দুটোই কথাই ওনারা বলেছেন। দুটো কথা যেটা আপনি রিপিট করলেন, আমরা বারবার বলছি, দুটো কথার মধ্যে এক, কোনো রাজনৈতিক দলকে ব্যান করে নির্বাচন করা যায় না, জনগণের অন্তর্ভুক্তি থাকতে হবে। দ্যাট মিন্স একটা যে ইংরেজি টার্ম আমরা বলি অল ইনক্লুসিভ, তার মানে সকল দলের অংশগ্রহণ। এক, দুই, ত্রুটিপূর্ণ একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কারণ ওনারা ডাউটফুল আছেন 1400 যে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যেটা জাতিসংঘ থেকেও দিয়েছে, জাতিসংঘ দিয়েছে তো, রাইট?
হুম। জাতিসংঘ, জাতিসংঘ, হ্যাঁ। জাতিসংঘ সেটা নিয়ে সুষ্ঠু তদন্ত করতে বলেছে এবং এটা একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে বলেছে। এই দুইটা বিষয় তো তুলেছে। সেই জন্য শেষমেশ কনক্লুশনে বলেছে এই বিষয়গুলো আপনারা পুনর্বিবেচনা করবেন, যে ডিসিশন আপনারা নিচ্ছেন সেই ডিসিশনটা আসলে আপনারা নেওয়া উচিত নয়, এই কথাটাই বলছেন, সেটা পুনর্বিবেচনা করতে বলেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের, যেখানে সব রাজনৈতিক দলের অংশ নিতে পারবে এবং জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হবে। ফর এক্সাম্পল, এখন যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, আমি আমার ভোট কাকে দিব? ওখানে আমি তো জানি যে আমার ব্যালটে আমি আওয়ামী লীগকে দেই বা 14 দলের কাউকে দেই, আমার তো ওখানে কোনো মার্কা নাই। আমি কাকে ভোট দিব? দস্তগীর জাহাঙ্গীর কাকে ভোট দিবে? মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কাকে ভোট দিবে? আমরা তো জামাত ইসলামকে ভোট দিব না। নো। এক্স্যাক্টলি। তো সেই কথাটাই ওনারা বলেছেন, এমন একটা নির্বাচন করেন যেখানে জনগণের কণ্ঠস্বর প্রতিফলিত হয়, জনগণ তার নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠায়। সে সেটা যদি না হয়, স্টেবিলিটি আসবে না বাংলাদেশে। এইসব কথা তো, সব কথা তো ওনারা ওনাদের এত সময় না এত কথা লিখবে, এবং সেটা যদি না হয় ওনারা এই নির্বাচনকে বৈধতা দিবেন না। সেটা যদি না হয় ওই নির্বাচনটা হয়ে গেল আসলে টিকবে না। 2024-এও তো নির্বাচন হলো, আপনারা ষড়যন্ত্র করে তো নামালেন, এই এই কার্ডটাই দেখালেন যে আপনারা আসলে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। তাহলে এখন আপনারা যেভাবে নির্বাচনটা করতে চাচ্ছেন সেই নির্বাচন টিকবে? টিকবে না। এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পাবেন না, এবং আন্তর্জাতিক মহলও বলবে এই নির্বাচনই তো হয় নাই, এখানে তো রাজনৈতিক দলই নাই, আওয়ামী লীগ, আওয়ামী লীগের ভোটার নাই। এবং পৃথিবীর অতীত ইতিহাস যদি 54 বছরে দেখেন, তাহলে আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট খুব খারাপ সময়ে, সেটাও মানুষ জানে। এই কথাগুলোই ওনারা কনক্লুশনে বলেছেন, এবং বলেছেন জনগণকে ভোট করার সুযোগ করে দিন এবং কোনো রাজনৈতিক দলগুলো থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেন। এটাই আমার কাছে মনে হয়েছে, এটাই উনি বলেছে। আপনার অসংখ্য কি ধন্যবাদ। চোখটা জানিয়েছে? হ্যাঁ, শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে আমার ধারণায় যে আমরা যে আলাপগুলো দুইজন মিলে করলাম, সেটা আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন, যেটা আমাদের পক্ষে গেল কিনা, আমাদের বলতে আমরা মনে করছি প্রত্যেকেরই একটি রাজনৈতিক মতবাদ থাকে, তার পক্ষে গেল কিনা। দর্শক শ্রোতা, আপনাদের কাছে স্পেশাল একটা রিকোয়েস্ট করছি আমি, যে কোনো উপায়ই হোক, আমি যখন অনিয়মিত এই লাইভে, তাহলে যেই ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে লাইভে আসি, সেটা যেহেতু প্রতিদিন ব্যবহার করি না এবং আমি নিজেই সব কন্ট্রোল বা বলি ম্যানেজারশিপ আমার হাতে, আমি এই পূর্ণ লাইভটার এই শেষ মুহূর্তে এসে দেখি যে আমার লাইভটাকে শুধু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন। এটা আমার অনাকাঙ্ক্ষিত। তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, যারা এখনো লাইভে ইতিমধ্যে অনেকে দেখেছেন, আমি ভাবছিলাম যে আপনারা তো আর একটু বেশি থাকার কথা, কিন্তু আপনারা প্লিজ শেয়ার করে রাখুন। আমি এইটা শেষ করার সাথে সাথে এটা পাবলিক করে দিচ্ছি, এবং তখন আরো অনেক মানুষ কথা কমেন্ট করতে পারবে। এটা আমার অনিচ্ছাকৃত ভুল, যেহেতু আমি জানি না বিষয়টা আগে সেট করতে হয়। অতএব আমি এখন মাঝপথে সেটিং চেঞ্জ করতে গিয়েও করতে পারবো, অ্যালাউ করছে না। অতএব অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা শুনছেন, প্লিজ শেয়ার 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 শেয়ার। আমি এখন চলে যাচ্ছি আজকের এই আমাদের চিঠির, যে চিঠি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে পাঠিয়েছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সাব কমিটি বা কমিটি, যেটাকে বিদেশ বিষয়ক কমিটি বলা হয়। এবং কারা কারা সাইন করেছেন, ধন্যবাদ জানিয়েছেন বিনীত গ্রেগরি ডব্লিউ মিক্স, র্যাঙ্কিং মেম্বার, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি। বিল হুইজেঙ্গা, কারেক্ট আমি সঠিকভাবে হুম। বললাম কিনা, হুম। চেয়ারম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি। সিডনি কাম লেগার ডাভ, র্যাঙ্কিং মেম্বার, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটি। সিডনি আমরা বললাম তো, জুলি জনসন, মার্কিন কংগ্রেস সদস্য, খুব ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার। থমাস আর সুওজি,
মার্কিন কংগ্রেস সদস্য, যিনি বাংলাদেশ বিষয়ক অনেক বিষয়ে উনি একসাথে কাজ করেন। আমি এখন আমার কিছু বিষয় আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, সেটা সম্বন্ধে দেখি আপনি কে। আমরা চিঠি বিশ্লেষণ করলাম। আমি আমার মতন করে চিঠি থেকে বাংলাদেশ বিষয়ে এই চিঠিতে তিনটি উদ্বেগের প্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। 23 ডিসেম্বর যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে, মোহাম্মদ ইউনূসকে, এই যৌথ চিঠি বলি এটাকে, পাঠিয়েছেন, যে চিঠি কোনো সাধারণ কূটনৈতিক চিঠি নয়, এটা আমার ধারণা। এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বর্তমান সরকারের জন্য, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের জন্য। এবং যে তিনটি মৌলিক বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে সেটা হলো, প্রথমত, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন, নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত কখনোই হয় না। আপনি কি আমার সাথে একমত এই বিষয়ে? হ্যাঁ। দ্বিতীয়ত, মানবাধিকার ও জবাবদিহিতা। চিঠিতে জাতিসংঘের তথ্য উদ্ধৃতি করে বলা হয়েছিল যে 2014 সালের যে জুলাই আগস্টে যে নিহত হয়েছে বলে যে ধারণা 1400 মানুষের, সেটার কংগ্রেস সদস্যরা বলছেন, এ ধরনের ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতা না থাকলে গণতান্ত্রিক রূপান্তর বিশ্বাসযোগ্য হয় না। অতএব উনি বহু রূপান্তর করার চেষ্টা করছেন, কিন্তু এখানে যে প্রকৃতভাবে ওদের খুন, ওই সময়ে কারা খুন করেছিলেন, কারণ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা তো পুলিশের হাতে এসব গুলি ছিল না, আমাদের আর্মির হাতেও এইগুলি নাই, অতএব এইগুলো এখনো ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত, সমষ্টিগত শাস্তির প্রশ্নটা এখানে তুলে ধরেছেন, যে তারা সমষ্টিগত শাস্তির দেওয়া হচ্ছে বাংলাদেশে। পুরো একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা মানবাধিকারের মৌলিক নীতির পরিপন্থী বলে তারা মনে করেন। তাদের বক্তব্য খুব পরিষ্কার, ব্যক্তিগত অপরাধ থাকলে ব্যক্তির বিচার হবে, কিন্তু পুরো দল বা মতাদর্শকে শাস্তি দেওয়া গণতন্ত্রের সঙ্গে যায় না। এর চেয়ে স্পষ্টভাবে আমি আর ভাবতে পারি না। এই চিঠিতে যুক্তরাষ্ট্র আরো বলেছে, বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার বেছে নেওয়া। তারা আশা প্রকাশ করেছেন, বর্তমান সরকার অথবা ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করবে। তারা এটাও আগেই বলেছেন যে আপনারা জোর করে যদি নির্বাচন করেন, 2018-2024 নির্বাচন কিন্তু আমাদের পররাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে যে নিরপেক্ষ হয়নি, অতএব আপনারা সেই নির্বাচনে যাবেন না, সেটাও বলা হয়েছে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ দিক, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে উল্লেখ করেছে, যেটা করেন, সর্বদাই করেন, কারণ বাংলাদেশের অবস্থানগত কারণেই গণতান্ত্রিক যে ব্যবস্থা বাংলাদেশে ওনাদের ভাষায় যে ডক্টর ইউনূস চেষ্টা করছেন নির্বাচন করা, সেটা একমাত্র টিকে থাকবে তখনই যখন নির্বাচনটা হবে ইনক্লুসিভ, এবং যে সকল রাজনৈতিক দলগুলোকে ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদেরকে নির্বাচনের কার্যক্রমে নিয়ে আসা হয় এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। তাছাড়া এর ফলাফল আসলে ভালো হবে না। আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন, স্পেশালি যুক্তরাষ্ট্রের। এটি উপেক্ষা করার মতো কোনো বিষয় নয়। আপনার মন্তব্যের মাধ্যমে আজকের এই আড্ডা শেষ করতে চাই। আমি তো মনে হলো যে আমি তো আসলে আহ, আপনি আসলে গত 1 ঘন্টা যাবত এটাই বলছি যে আমার দুই কাছে ঘন্টা মনে হয়েছে 2 ঘন্টা যাবত আমার কাছে মনে হয়েছে এই নির্বাচন, মানে এই গভর্নমেন্টকে, ইউনূস সরকারকে, অবৈধ ইউনূসকে, ইয়াজিদ ইউনূসকে একটা সতর্ক বার্তা, এটা আমার কাছে মনে হয়েছে। একটা অগ্রিম সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যদি উনি জোরজার করে এই নির্বাচনটা করেন, এটার কনসিকুয়েন্সেসটা ভালো হবে না। সেজন্য তারা 24 এবং 18 রেফারেন্স হিসেবে টেনেছে, এবং ওনারা বলতে চেয়েছে আওয়ামী লীগকে বা কোনো রাজনৈতিক দলকে ব্যান করা যাবে না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, দুইটা প্যারালালি গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, এবং
আহ, এই যে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটা ক্যাঙ্গারু কোর্ট চলছে, সেটাতে যাদের বিচার হচ্ছে, কারণ দস্তগীর ভাই, হাসানুল হকিনুর বিচার কিন্তু আপনি জানেন ট্রাইব্যুনাল টুতে, ট্রাইব্যুনাল ওয়ানে ভুলে গেলাম, ট্রাইব্যুনাল টুতে মনে হয়, ওখানে দ্রুত গতিতে হচ্ছে। ওনার অন্য ট্রাইব্যুনাল থেকে ওনাকে নিয়ে এসে এককভাবে ওনার বিচার করা হচ্ছে এবং দ্রুত গতিতে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি কিন্তু জেলখানায়, ওদের একটা ভয়ঙ্কর কোনো প্ল্যান আছে। এবং আমির হোসেন আমু, হাসানুল হকিম, নূর রাশেদ খান মেনন, এনারা সবাই কিন্তু জেলখানায়। সো আমার মনে হয় সেই জন্য ওনারা কনসার্ন হয়েছেন, কারণ এই সরকার, ইউনূস অবৈধ সরকারের পক্ষে সবই সম্ভব। এটা বোধহয় আহ, ওয়াশিংটন ডিসি বুঝতে পারছেন, সেই জন্য একটা অগ্রিম সতর্ক বার্তা দিয়েছেন, এটা আমার কাছে মনে হয়। এই জন্যই ত্রুটিপূর্ণের কথা বলা হয়েছে বলে আমার ধারণা। ত্রুটিপূর্ণ, জি। অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমরা যে কাজগুলো করে যাচ্ছি এটাকে বলা হয় থ্যাঙ্কসলেস জব। আমরা স্বপ্রণোদিতভাবে বাংলাদেশের পক্ষে হ্যাঁ, দিন রাত রাত দিন কাজ করে যাচ্ছি। আমরা, আপনিও এটা বলেন, অনেকেই বলে, আমি জানি আরো যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, তারাও এটা বলেন যে আমরা কেউ নিরপেক্ষ নই। আমরা বাংলাদেশের পক্ষে, একাত্তরের পক্ষে, জয় বাংলার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। 16 মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নেই, আপনাদের হাতে। আপনারা যদি একাত্তরকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে আপনারা বঙ্গবন্ধুকে অস্বীকার করতেন না, তাহলে 32 নম্বর আপনারা ভেঙে দিতেন না। হ্যাঁ। আর 32 নম্বর ভেঙে দেওয়ার সময় আপনারা আজকে যারা নিজেদের প্রতিষ্ঠান আক্রমণ হওয়ার পর রাস্তায় নেমেছেন, আজকে যারা আপনারা শিল্পী সমাজ রাস্তায় নেমেছেন, প্লিজ, শিল্পী সমাজ যে রাস্তায় নামলো, তারপরে উর্দু ভাষা না ফার্সি ভাষা নিয়ে আমরা সবাই আজাদির পক্ষে, লজ্জা করে না ওনাদের? 32টা ভাঙলো যখন, তখন ওনারা যান অতএব নাই? তারা আসলে নিজেদেরকে তাদের সাথে বুঝাতে চাচ্ছে যে আমি আপনাদেরই লোক, হ্যাঁ, তারা যদি এটা বুঝে মতিউর নেয়। রহমান, অতএব মাহফুজা নাম, এনাদের লজ্জা করে না? আর যারা ওনাদের, নাকি মতিউর রহমান, মাহফুজা নামের সাথে রাস্তায় নেমেছেন, যেসব সাংবাদিক ভাইরা, আপনাদের সাংবাদিক ভাই বোনরা যে 17 মাস যাবত যারা জেলে, তাদের জন্য একটু দাঁড়াতে মন চায় নাই? তাদের জন্য এবং দাঁড়ান নাই কেন? তা এটার মাধ্যমে আমি আপনার সাথে একো করতে চাই এটা যে আপনাদের যে আজকে যদি আপনারা এটা বলতে পারেন, 2 দিন আগে বললে তো আরো একটু বেশি কাজ হতো, তাই না? 32 নম্বর সাহেবকে নিয়ে আপনারা বলতে পারতেন যে এটা তো শেখ হাসিনার সম্পত্তি এবং নয়, ইউনূস এটা আওয়ামী সরকার লীগের সম্পত্তি নয়। সম্পত্তি নয়, এটা আমাদের সম্পত্তি। আর আওয়ামী লীগের সম্পত্তি হলেই আপনি যেটা স্বাধীনতার সাথে সম্পর্কিত সেটাকে আপনি ভেঙে দিবেন? এবং একটা ছেলে, যেই ছেলেকে ন্যাশনাল জি। হিরো বানানোর চেষ্টা হইল, দেখেন 2 দিন গেছে, আমি বলেছিলাম 2 দিন পরে এই লোক ছেলের কথা কেউ আর বলবে না, যাকে ন্যাশনাল হিরো বানালো এই ইউনূস, ইয়াজিদ ইউনূস, 32 নাম্বার নিয়ে তারা কি পরিমাণ ভয়ঙ্কর, আমি তো শুনে ভয়াবহ ব্যাপার কথা তারা বলেছে 32 নাম্বার নিয়ে। ওইটা আমাদের শোনেন ভাই, এখানে 100 বছরের পুরনো বিল্ডিং এর খোলসটাকে ভাঙতে দেয় না। অপরিচিত সাধারণ মানুষের ঘর, খোলস থাকলে ভাঙতে দেয় না, আমাদের এখানে হেরিটেজ বিল্ডিং। হ্যাঁ, এটা ইউরোপ আমেরিকা সব জায়গায়। সেখানে 32 নাম্বারকে একবার দুইবার না। আপনি জানেন লাস্ট আমি আমার আমার ফেসবুক পেজে আপনি দেখবেন 32 নাম্বারের একটা মানে বঙ্গবন্ধুর একটা, আমি এটা চেঞ্জ করি না, বঙ্গবন্ধুর একটা উক্তি আমার প্রোফাইলে লেখা, যে ধর্ষিতার মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও, আর হ্যাঁ। ঠিকানা লিখে দাও ধানমন্ডি 32 নাম্বার। হুম। সেখানে 32 নাম্বারটা যখন শেষবার ভাঙা হলো এই যে 2 দিন আগে, হুম। একটা ভিডিও দেখছি, একজন জিজ্ঞেস করলো যে 32 নাম্বার সে ভাঙতেছে, জম্বি হয়ে সে ভাঙতেছে। একটা লোক প্রশ্ন করলো 32 নাম্বার ভাঙতেছো কেন? বলে ভাঙা তারপরে কি পড়বা করবা এখানে? বলে কি এখানে পতিতালয় বানাবো? এই বাংলাদেশ দেখার জন্য ধিক্কার জানাই এই শিল্পী সমাজকে। আমি সত্যি, এই একটা লাইন আপনারা লিখছেন, একটা লাইন লেখেননি, একটা কথা বলেননি। 32 নম্বরকে যদি আপনারা মনে করেন এটা রাজনৈতিক সম্পত্তি, সেখানে আপনাদের অস্তিত্ব কখনোই থাকবে না। তার আজকে মানে কি আপনি আপনাদের তো জন্য রাজনীতিকে, আমরাও দুঃখ। বাংলাদেশকেই বিশ্বাস করেন না আপনারা? জি। জি, বাংলাদেশকে অবিশ্বাস করে
এই দেশে আপনারা এটা এটা আমারও কথা, একই কথা। আজকে তাদের সংস্থা, তাদের প্রতিষ্ঠান আক্রমণ হওয়ার কারণে তারা মাঠে নেমে এসেছে, এবং সেটা আবার সরকারও তাদেরকে সাপোর্ট করছে। তো তারা কিন্তু এখনো বলছে, অ- ছায়ানটের কথা বলে, প্রথম আলোর কথা বলে, স্টারের কথা, ডেইলি স্টারের কথা বলে, এবং উদিচের কথা বলে, কিন্তু তারা 32 বলে না, আজও বলেনি। আজও এই যে বলেনি। আজও বলেনি। তবে আমি একটা বিষয় সেদিন দেখলাম, এটা আমি দেখলাম যে সেই একটি রাজনৈতিক দলের মির্জা সচিব ফখরুল বলছিল, ইসলাম আলমগীর হ্যাঁ উনি 32-এর উচ্চারণ করেছেন অন্তত। উচ্চারণ করেছেন। উনি উচ্চারণ করেছেন, দেখবেন ওনাকে ওনার দলের লোকরাই বকা দিতেছে, কারণ সাদেক হোসেন খোকার মতো ছেলে, মতো মুক্তিযোদ্ধার ছেলে যে বলতেছে আমি 32 দখল নিলাম। তা আমার যখন এগুলো মনে হয় না, আমার কাছে এই যে রাজনৈতিক অধপতন, অবশ্যই সবাই চায় পাওয়ার, সবাই চাবে মানুষের নাম হোক, রাজনীতি যাদের প্যাশন রাজনীতি করবে, বাট নিজের বিবেক বুদ্ধি নীতি এতটাই নষ্ট করে দেওয়া। আর এই যে মাহফুজা নাম, তারপরে মতিউর রহমান, এনাদের হাতে তো এনারা তো সংবাদ মাধ্যম তো মানে বিবেক জাতির, সেটা যদি এত কম্প্রোমাইজ হয় অনেস্টলি, তাহলে কি বলবেন যে ওনাদের বিল্ডিং পুড়ে দিয়েছে আমি খুশি? না, আমি খুশি নই। আমার কাছে মনে হচ্ছে এটাই তো হইতো। লেট দ্যাট এক্স্যাক্টলি, হ্যাপেন। এটাই তারা হতে দিয়েছে 17 মাসে চুপ করে থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অসংখ্য এতক্ষণ ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দের বিদেশ বিষয়ক কমিটি যে চিঠি আজকে ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলে, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের কথা বলে, নির্বাচন ইনক্লুসিভ হওয়ার কথা বলে, এবং এই ভবিষ্যতের বাংলাদেশের সাথে বা বর্তমান বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আরো সুদৃঢ় করার কথা বলে, সেই চিঠি নিয়ে আমি শায়লা আহমেদ লোপা, যিনি একজন খবরের পিছনের খবর বিশ্লেষণ করেন এবং রাজনীতির পিছনের রাজনীতি বিশ্লেষণ করেন, কানাডা প্রবাসী, একজন আমি বলবো সম্পূর্ণ আপাদমস্তক বাঙালি। আপনাকে আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আবারও কোনো এক সময়ে আপনাকে নিয়ে আরো অন্য বিষয়গুলো নিয়ে আলাপ করব। আর সেই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা পাবলিক ছিল না, এটা ছিল অনলি বন্ধুদের সাথে এই সভা, কিন্তু এই সভাকে কিছুক্ষণ পরেই আমি পাবলিক করে দিয়ে এমনকি এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদেরকে শুনছেন, আপনাদের যদি আর কোনো প্রশ্ন এই মুহূর্তে না থাকে, তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্যে। আমি জানি শায়লা আহমেদ লোপা খুব সুন্দরভাবে ওনার যে এই যে বিষয়গুলো উনি অ্যাঙ্করিং করেন, সেখানে খুব পারিবারিকভাবে অনেক কথা বলে শেষ করেন। আপনি সেভাবে শেষ করুন, তারপরে আমি আমার কথা বলে শেষ করব। লোপা, প্লিজ। অনেক ধন্যবাদ দস্তগীর ভাই, এবং অনেক ধন্যবাদ দস্তগীর ভাইয়ের দর্শকদের, আমাদের দর্শকদের। আম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, এই রাষ্ট্রটা আমাদের, আমাদের রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, ধনী গরিবের বৈষম্যহীন। আমরা বাঙালি, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। এটা আমাদের, আমাদের দেশ। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতিবেশীদেরকে নিয়ে ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, দস্তগীর জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে, বা ওয়াশিংটন ডিসির পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি নিয়ে কাজ করে থাকি। মাঝে মাঝে সরাসরি আপনাদের সামনে লাইভে আসি। অন্যান্য সময় স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউসে উপস্থিত থাকার কারণে আপনারা আমাকে লাইভে দেখুন, কথা শুনুন। আবারও কোনো এক বিষয় নিয়ে শুধু শায়লা আহমেদ লোপা নয়, অন্যান্য আরও যারা আমাদের সাথে কথা বলতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে নিয়ে, কিন্তু বিষয়টা হতে হবে ওয়াশিংটন ডিসি ভিত্তিক পলিসি, পলিটিক্স অ্যান্ড ডিপ্লোমেসি। লোপা, আপনি কি আরো কিছু বলবেন? না হলে না, আজকের মতন এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, এবং অবশ্যই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা জয় বঙ্গবন্ধু।